আবারও বলি, যারা এখনো বই কালেকশন করো নাই, তাদের আমার টিমের কাছে সামান্য কিছু বই আছে, তারা ওগুলা কালেকশন করে ফেলিও, পরে শেষ হয়ে গেলে আবার বলিও না যে বই পাইনি। ওকে। স্যার কালকে সংগ্রহ করা যাবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিলে হবে। জি স্যার। তো মুঘল সাম্রাজ্যের শুরুতে আমরা খান জাহান আলীকে একটু দেখি। খান জাহান আলীকে এখন না দেখলেও হবে, খান জাহান আলী এখানে ইম্পর্টেন্ট না, যার জন্য দেখবো না। সমস্যা নেই। তো আমরা লাস্ট ছিলাম যে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হচ্ছে পরাজিত হয়ে গেল কার কাছে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে। ঠিক আছে। তো ইব্রাহিম লোদি যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হয়ে যায়, তখন মোটামুটি মুঘল সাম্রাজ্যের শুরু হয়ে যায় এই ভারত উপমহাদেশে। ঠিক আছে। এবং সেটা কোথায় ছিল? পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে। যমুনা নদীর তীরে পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন হচ্ছেন জহিরুদ্দিন বাবর। গত ক্লাসে আমরা দেখেছি যে উনি যুদ্ধে হচ্ছে কামান ব্যবহার করেছে, এবং সে কামান ব্যবহার করার কারণে ইব্রাহিম লোদি টিকতে পারে নাই। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আসলে যুদ্ধ হয়েছে, কিভাবে ইব্রাহিম লোদিকে বাবর হারাইছে, বাবর কোথা থেকে আসছে, বাবর কেন আসছে। তো তার আগে আমরা একটু মুঘল সম্রাটদের তালিকাটা দেখিনি, এটা আমরা পড়বো। এটা জাস্ট একটা তোমাদের জন্য একটা প্রিভিউ আর কি, মানে আগের ভিউ দেখো তোমরা। যে বাবরের হচ্ছে যে ছেলে পেলে, তাদের মধ্যে হুমায়ুন হচ্ছে সবচেয়ে বড় ছেলে। আর হচ্ছে হুমায়ুন হচ্ছে পরবর্তীতে সম্রাট হয়। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ জিতে। জিতার পরে 1530, মাত্র 4 বছর ছিল, তারপরে মারা গেছে। তো বাবরের পরে হচ্ছে হুমায়ুন। হুমায়ুন হচ্ছে বাবরের বড় ছেলে। হুমায়ুন হচ্ছে 26 বছর ছিল। হুমায়ুনের বড় ছেলে হচ্ছে আকবর। আকবর অনেক দিন ছিল। আকবরের বড় ছেলে হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পঞ্চম সন্তান হচ্ছে শাহজাহান, যাকে তোমরা ভালো করে চিনো। শাহজাহানের সন্তান হচ্ছে আওরঙ্গজেব। তারপরে হচ্ছে বাহাদুর শাহ। এরপরে অনেকগুলা নাম, এগুলো আমরা দেখবো না। ফাইনালি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের সময়, যার মোগল সাম্রাজ্য শেষ হয়ে যায়। তাহলে এই যে 1526 থেকে শুরু করে 1857, 1526 থেকে শুরু করে 1857, এই সময়টাই হচ্ছে মোগল সাম্রাজ্যের সময়, যেটা হচ্ছে অ্যারাউন্ড প্রায় 350 বছর। হ্যাঁ, 350 বছরের মতো একটা সময় এখানে মোগল সাম্রাজ্য ছিল। তো এর মনে এখানে কারা ছিল, কিভাবে ছিল, কি করতো না করতো, তারা কি কি পরিবর্তন করছে, কেন করছে, আমরা সেই জিনিসগুলাই এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে। এটা তোমাদেরকে একটা প্রিভিউ দিলাম যে মোগল সাম্রাজ্যটা কেমন ছিল। তো প্রথমে আমরা পড়বো জহিরুদ্দিন বাবর। প্রথম প্রশ্ন হচ্ছে বাবর কেন আসলো? এই যে দেখো জহিরুদ্দিন বাবরের ছবি। জহিরুদ্দিন বাবর কোথা থেকে আসলো? জহিরুদ্দিন বাবরের জন্ম হচ্ছে ফারগানা। ঠিক আছে। ফারগানা হচ্ছে এখন যে আফগানিস্তান, তার কাছে তুর্কিস্তানের একটা প্রদেশ। ঠিক আছে। তো এই প্রদেশে জহিরুদ্দিন বাবরের জন্ম হয়। জহিরুদ্দিন বাবরের মা ছিল চেঙ্গিস খানের বংশধর। এবং বাবা ছিল তৈমুর লং এর বংশধর। তো দুইটা বংশের মিশ্রণে জহিরুদ্দিন বাবর, মানে দুইটা বংশেরই রক্ত জহিরুদ্দিন বাবরের শরীরে চলে। এই জন্য জহিরুদ্দিন বাবর হচ্ছে খুবই শক্তিশালী যোদ্ধা বা খুবই সাহসী যোদ্ধা আমরা বলে থাকি, কারণ তার শরীরে দুইজনের রক্ত আছে। এগুলো আমরা কোথায় পাই? এগুলো আমরা জহিরুদ্দিন বাবরের যে বই আছে, সুজুকি বাবর, সে বাবর নিজেই লিখে গেছে। জহিরুদ্দিন বাবরের যে বাবর শব্দটার অর্থ, এটা তোমরা জানো? বাবর অর্থ কি জানো কেউ? সিংহ না বাঘ। স্যার? বাঘ। বাবর অর্থ বাঘ। এখানে জহিরুদ্দিন বাবর, মোহাম্মদ বাবর মানে সে হচ্ছে বাঘ। তো তার জন্ম জানলাম তুরস্কের ফারগানায়। আর হচ্ছে তার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, আমরা এগুলা জানলাম। এখান থেকে প্রশ্ন আসবে যে বাবর জন্ম কোথায়, বাবরের বইয়ের নাম কি, এগুলা পরীক্ষায় আসবে। তো এরপরে হচ্ছে উজবেকিস্তান, মানে এখন যেটা উজবেকিস্তান, সেটা পূর্ব দিকে হচ্ছে ফারগানা। সেখানে হচ্ছে
সেখানে হচ্ছে বাবরের জন্ম, এবং 1405 সালে হচ্ছে মারা যায় হচ্ছে তৈমুর বেগ। বেগ বানানটা দেখো, বেগ বানানটা নিয়ে অনেক কনফিউশন আছে, কেউ ক লিখে কেউ গ লিখে, ঠিক আছে, তবে আমার কাছে গটাই সঠিক মনে হয়। আহ তো 1405 সালে যখন তৈমুর বেগ মারা যায়, আমি আগেই বলেছি তৈমুর বেগ হচ্ছে বাবরের বাবার বংশ। তো বাবরের বাবা এটাতে খুবই দুঃখ পায় যে তৈমুর মারা গেছে। তৈমুরের তো অনেক বিশাল সাম্রাজ্য ছিল, এই বিশাল সাম্রাজ্য কিভাবে উদ্ধার করা যায় এটা নিয়ে সে সারাক্ষণ বাবরের সাথে গল্প করত। কিন্তু একটা সময় সে বুঝতে পারে তার বয়স হয়ে গেছে, তার পক্ষে আর এই সাম্রাজ্য উদ্ধার করা সম্ভব হবে না। সেই বীজ সেই বীজ সে বাবরের মধ্যে, সেই স্বপ্ন সে বাবরের মধ্যে ঢুকাই দিল। ঠিক আছে, এগুলো আমি আগেই বলছি যে তৈমুরের হচ্ছে ফারগানা রাজ্যের শাসক, মানে বাবরের বাবা হচ্ছে তৈমুরের বংশধর, আর তার স্ত্রী হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। তাদের শিশু হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর অর্থ হচ্ছে বাঘ। তো বাবর যখন ফারগানা চালাচ্ছিল, অনেকগুলো যুদ্ধ করছে বাবর। যুদ্ধ করার কারণে তার সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে, তার টাকা পয়সা নাই। তো তখনকার সময়ে একটা কথাই বলতো যে ভারত হচ্ছে সোনার চিড়িয়া, মানে সোনার পাখি। কারো যদি টাকা পয়সা ধন সম্পদের দরকার হয়, সে কোথায় অ্যাটাক করবে? সে গিয়ে ভারতে অ্যাটাক করবে। ঠিক আছে, তো বাবরও সেম কারণে ভারতে অ্যাটাক করার জন্য মনস্থির করে, এবং পাঞ্জাব তাকে সহায়তা করে যে তুমি দিল্লি অ্যাটাক করো। এবং এই কারণেই বাবর মোটামুটি ভারতে অ্যাটাক করে। বাবর কিন্তু একবার না, বাবর এর আগে 5 বার প্ল্যান করে ভারতে অ্যাটাক করার, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে বাবর হচ্ছে পিছায় যায়। কিন্তু ফাইনালি সে 1526-এর দিকে বললো যে না, পাঞ্জাব দখল করবো। তার আগে সরি, ভারত দখল করবো। তার আগে কিন্তু 1519 সালে বাবর পাঞ্জাব দখল করে। ঠিক আছে, তো ভারতের কাছাকাছি চলে আসছে, পাঞ্জাব যেহেতু দখল করে ফেলছে। তারপরে 1526 সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়, সেই যুদ্ধে বাবর দিল্লি আর আগ্রা দখল করে। হ্যাঁ, তো কিভাবে দখল করে? পানিপথ জায়গাটা হচ্ছে দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে। তো ইব্রাহিম লোদি যে সেনাবাহিনী ছিল, এটা কিন্তু বিশাল সেনাবাহিনী ছিল, প্রায় 1 লক্ষ সৈন্যের 1,000 সৈন্য, কোথাও রেফারেন্স আছে বিশাল। হ্যাঁ, বাবর কিন্তু যোদ্ধা ফ্যামিলিরই সন্তান। ইব্রাহিম লোদি কিন্তু যোদ্ধা ফ্যামিলির সন্তান না, সে এত ভালো যুদ্ধ বুঝে না। তো এই কারণে বাবর হচ্ছে আহ যুদ্ধের এই জন্য এই যুদ্ধে বাবরকে হারানো ইব্রাহিম লোদির পক্ষে কঠিন হয়ে গেছে, যদিও ইব্রাহিম লোদির বাবরের চেয়ে প্রায় 5 গুণ সৈন্য ছিল, কিন্তু বাবরকে হারানো কঠিন হয়ে গেছে ইব্রাহিম লোদির পক্ষে। এখানে আসছি কেন? ওকে, তো বাবর এখানে কি করে? বাবর এখানে কিছু চালাকি করে, সে একটা বিশেষ রণকৌশল ঠিক করে। সে হচ্ছে পানিপথে যমুনা নদীর এমন একটা জায়গায় দাঁড়ায় যে তার ডান দিকে হচ্ছে পানি, আর সে বাম দিকে গর্ত করে পরীক্ষা স্থাপন করে। ঠিক আছে, অর্থাৎ বাম দিকে যদি কেউ যায় তাহলে সে পরীক্ষার মধ্যে ডুব পড়ে যাবে সৈন্যরা, এবং পরীক্ষার মধ্যে পড়ে গেলে ওইখানের মধ্যে তাদেরকে হত্যা করা হবে। আর ডান দিকে তো পানি, ডান দিকে যাইতেই পারবে না। মাঝখানে সে গরুর গাড়ি রাখে, 700 গরুর গাড়ি ছিল বাবরের কাছে। তো বাইরে থেকে দেখতে মনে হবে এগুলো গরুর গাড়ি, কিন্তু এগুলো আসলে গরুর গাড়ি না, এগুলো প্রত্যেকটা গাড়ির পিছনে এক একটা করে কামান লাগানো ছিল। পুষ্পা 2 মুভি দেখছো? পুষ্পা 2, 1 লক্ষের মধ্যে শূন্য একটা মিসিং আছে, লাগাই নাও শূন্য। পুষ্পা 2 মুভি দেখছো কেউ? জি স্যার। তো পুষ্পা টুতে পুষ্পা ইয়া নিয়ে যায়, ওই যে লাল চন্দন নিয়ে যায় হচ্ছে গরুর গাড়ি বানায়। গরুর গাড়িতে করে স্যার। হ্যাঁ, এটা বাবরের থেকে আইডিয়া পাই। ঠিক আছে, তো এই বাবর হচ্ছে এরকম 7টা গরুর গাড়ি রাখছে, এবং গরুর গাড়ির পিছনে কামান রাখছে। আর হচ্ছে কি করছে? এই যে কামান রাখছে, আর হচ্ছে মাঝখানে সে তার যে অশ্বরোহী বাহিনী ছিল, সে অশ্বরোহী বাহিনীকে সে মাঝখানে নিয়ে আসছে। তো একটা গরুর গাড়ি থেকে সরাই আসে কামান থেকে তোপ নিক্ষেপ করত। আর তোপ নিক্ষেপ করার পরে ওরা যখন বিশৃঙ্খল হয়ে যেত, তখন তার অশ্বারোহী বাহিনী গিয়ে অ্যাটাক করে মেরে ফেলতো। এভাবে সে 1 লক্ষ বাহিনীকে হত্যা করে, 1 লক্ষ বাহিনীর সেনাবাহিনীকে সে হারায় এই বাবর। ঠিক আছে, তো আর লোদির যে বাহিনী ছিল তার মধ্যে 1,000 হাতি ছিল। তো হাতি তো এর আগে কোনোদিন কামানের শব্দ শুনে নাই। যখনই কামানের বিকট শব্দ শুনে, তখন হাতিগুলো এদিক সেদিক লাফালাফি করে পালানো শুরু করে। ওই হাতির পায়ে পড়েই লোদির বাহিনী মারা যাওয়া শুরু করে। তো এই ছিল বাবরের
যুদ্ধ কৌশল, এবং এই যুদ্ধ কৌশলের কারণে বাবর হচ্ছে এখানে জিতে যায় এবং ইব্রাহিম লোদি হেরে যায় এবং মারা যায়। ঠিক আছে, তো এই ছিল পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে বাবর জিতে গেল, কতটুকু জিততো? দিল্লি আর আগ্রা জিতলো। এর আগে তো সে পাঞ্জাব জিতছে, এখন সে দিল্লি আর আগ্রা জিতছে। ঠিক আছে, ক্লিয়ার? এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি মার্ক করে দিছি। তো বাবরের পরে বাবর তো 1530 সালে মারা যায়। 1530 সালে বাবর মারা যাওয়ার পরে বাবরের ছেলে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন হচ্ছে গিয়ে বাবরের জ্যেষ্ঠ পুত্র, যাকে আমরা হুমায়ুন নামে চিনি, 1530 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ভেরি গুড। তো এরপরে আরোহণ করেই সে নজর দেয় হচ্ছে বাংলার দিকে, এবং 1538 সালে সে গৌড় দখল করে। গৌড় চিনছো তো? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মালদহ, ওই জায়গাটা। এবং গৌড়র নাম পরিবর্তন করে সে নাম রেখে দেয় জান্নাতাবাদ। যদিও নামটা পপুলার হয় নাই, পপুলার হইলে তো এখন সেটার নাম জান্নাতাবাদই থাকতো, নামটা পপুলার হয় নাই। ঠিক আছে, এবং গৌড় দখল করে। গৌড় দখল করে তিনি 8 মাস সেখানে অবস্থান করেন, মানে পাকাপোক্ত করেন যে সেটা আবার আহ ফিরতি পথে কেউ আবার দখল করে নিবে না, এবং হচ্ছে তিনি দিল্লির দিকে যাত্রা করেন। ঠিক আছে, নাসিরুদ্দিন হুমায়ুনের কথা বলতেছি। তো নাসিরুদ্দিন হুমায়ুন যখন দিল্লিতে আসতেছে, তখন চৌসার নামক স্থানে, বক্সারের নামক স্থানে, চৌসারির নামক স্থানে তাকে হচ্ছে আক্রমণ করে হচ্ছে শের শাহ, মানে সুর বংশ, সুর, এদের হচ্ছে সুর। ঠিক আছে, শের শাহ তাকে আক্রমণ করে এবং আক্রমণ করে তাকে হারায় দেয়। হারায় দেওয়ার পরে সে কোনো রকমের প্রাণ নিয়ে সে হচ্ছে দিল্লিতে পৌঁছায়। ঠিক আছে, কিন্তু শের শাহ তাকে ছাড়ে না। শের শাহ তাকে আবার পিছনে পিছনে এসে দিল্লি আক্রমণ করে, এবং এই দিল্লি আক্রমণ করার পরে হুমায়ুন তার কাছে হেরে যায়, এবং হেরে গিয়ে মোগল সাম্রাজ্য এখানে থেমে যায়। ঠিক আছে, হ্যাঁ সাগর, যেটা জানার আছে এটা মেসেজে লিখে দাও। তো এইখানে দিল্লি সাম্রাজ্যের একটা পতন ঘটে, একটা ছেদ ঘটে, কিন্তু আবার সে দিল্লি সাম্রাজ্য আবার দখল করে নেয়। হুমায়ুন আবার অ্যাটাক করে শের শাহকে হত্যা করে এবং হত্যা করে দিল্লি সাম্রাজ্য দখল করে। তো পরীক্ষায় আসে যে হুমায়ুনকে কে হারাইছে, বা দিল্লি সাম্রাজ্যের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কে ক্রিয়েট, কত সালে ক্রিয়েট হয়েছে? তো সেটা 1540 সালে। ঠিক আছে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এই জন্য এটা বললাম। তো এই শেরশাহকে আমরা এখন শেরশাহকে চিনবো। শেরশাহ হচ্ছে 1539 সালেই যুদ্ধ করে আমরা বলছি যে সে হুমায়ুনকে পরাজিত করে। তখন পরাজিত করার আগে তার নাম ছিল শের খান। তো হুমায়ুনকে পরাজিত করছে, দিল্লি সুলতানকে পরাজিত করছে, মোগল সম্রাটকে পরাজিত করছে, এই জন্য একটু নাম চেঞ্জ করতে হবে না, এই জন্য সে তার নাম পরিবর্তন করে শের শাহ। ঠিক আছে, এবং সে হচ্ছে আফগানি। সে হচ্ছে তখন তার জায়গায় হচ্ছে মানে দিল্লিতে আফগান সাম্রাজ্য স্থাপন করে, এবং স্থাপন করেই সে কাজ করা শুরু করে। সে একটা রোড বানানো শুরু করে। রোডটা কোথায় নিয়ে যাবে? আফগানে নিয়ে যাবে, কারণ তার বাড়ি ওখানে। তার রোডের নাম দেয় হচ্ছে সড়কে আজম, যেটাকে আজকালকার আমরা বলি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। হ্যাঁ, মানে এটা হচ্ছে একদম সোনারগাঁ থেকে পাকিস্তান দিয়ে আফগানিস্তান পর্যন্ত, খাইবার উপত্যকা, তোমরা হয়তো পড়ো নাই এখনো, খাইবার উপত্যকা দিয়ে আফগানিস্তান পর্যন্ত। ঠিক আছে, তো এই রোডটা হচ্ছে শেরশাহ তৈরি করে। পরীক্ষায় আসে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করে? সড়কে আজম আসবে না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আসবে। তো সেটার আনসার কিন্তু শেরশাহ। এখন পরীক্ষায় যদি শেরশাহ না থাকে, শের খান থাকে, তোমরা আবার কনফিউজড হয়ে যাবে না, দুজনই সেম মানুষ। ঠিক আছে, সে হচ্ছে কুবলিয়াত এবং পাট্টার প্রচলন করে। এটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় আসবে না, এই জন্য আমি স্কিপ করে গেলাম। নোটে থাকবে, তোমরা নোট থেকে পড়ে নিও। ঠিক আছে, তো এরপরে শেরশাহ হচ্ছে ডাক ব্যবস্থা উন্নতি করার জন্য ঘোড়ার ডাক প্রচলন করে। হ্যাঁ, ঘোড়ার ডাক বুঝো তো? বুঝো? তো ছোটবেলায় আমরা যখন বুঝতাম না, আমরা টিচারকে জিজ্ঞেস করতাম আর কি, যে এর আগে কি ঘোড়া ডাকতো না, মানে তখনই কি ডাকা শুরু করছে? তা আসলে তখন আমরা যখন ইতিহাস পড়ি, 6-7 এ ইতিহাস ছিল, তখন আমরা জানতাম না যে এই ডাক মানে হচ্ছে সেই পোস্টাল সার্ভিস। ঠিক আছে, তো উনি হচ্ছে ঘোড়ার ডাক প্রচলন করে, মানে হচ্ছে ঘোড়া দিয়ে ডাক প্রচলন করে। তো কারণ হচ্ছে ঘোড়া দিয়ে ডাক প্রচলন করলে ডাক ফাস্ট হবে। ঠিক আছে, এরপরে তিনি মুদ্রা ব্যবস্থার দিকে সংস্কার করেন, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে। তিনি একটা কারেন্সি বের করেন, যে কারেন্সির নাম হচ্ছে দাম। হুম, এটা একটা রূপার কারেন্সি, এই কারেন্সিটার নাম হচ্ছে দাম। তো সেইখান থেকে আমাদের বাংলায় কথা আসছে, এটা দাম কত। আসলে দাম কত মানে এটা মূল্য কত না, দাম কত মানে আমি কত দাম দিব। আমি বলি না যে আমি 5 টাকা দিব, ওরা বলতো আমি 5 দাম দিব।
এইখান থেকে আমাদের এখন দাম হয়ে গেছে ভ্যালু। ঠিক আছে, দাম হচ্ছে কারেন্সি না, এখন আর দাম হচ্ছে ভ্যালু হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি দাম ছিল একটা কারেন্সির নাম। তো এটা শেরশাহ প্রচলন করে, পরীক্ষায় আসে এটা যে দাম মুদ্রা কে প্রচলন করে, তখন আনসার হবে শেরশাহ। শেরশাহ হচ্ছে সুর বংশের। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে, এই জন্য এই জায়গাটা আমি একটু ইম্পর্টেন্ট নিয়ে পড়াইলাম, যে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা। অ্যাটলিস্ট 2টা প্রশ্ন তো মোগল সাম্রাজ্য থেকে পরীক্ষায় পাওয়া উচিত। তো এরপরে হচ্ছে পারস্যের যে সম্রাট ছিল, পারস্য মানে ইরান, ইরানের যে সম্রাট ছিল তার সহায়তায় 1555 অর্থাৎ 15 বছর চলে গেছে। 15 বছর পরে শেরশাহকে পরাজিত করে হুমায়ুন আবার দিল্লি দখল করে, এবং 1556 সালে মানে দিল্লি দখল করছে 1555 সালে। 1556 সালে বেচারা হচ্ছে পড়াশোনা করতে গিয়ে সিঁড়ি থেকে, অর্থাৎ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন মারা যায়। এই জন্য তোমাদেরকে বলি যে বেশি পড়াশোনা করার দরকার নাই, মরে টরে যাইতে পারো, কম পড়াশোনা করবা। তো এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শেরশাহ শাসনকালে 1540 থেকে 1555, এবং মাঝখানে যে প্রবলেমটা হয় সেটা বললাম। না, এটা সত্যি না যেটা ভাইয়া বলছো যে হুমায়ুন অনেক অসুস্থ হয়ে যায়, বাবর তার জন্য জীবন দিয়ে দিবে এটা বলে, কিন্তু আসলে বাবর জীবন দেয় না। ঠিক আছে, এটা একটা কবিতা, এটা একটা গল্প আর কি, মানে বাবরের সুনাম করার জন্য এই গল্পগুলো বলা হয়েছে। এখনো বলা হয় না, এখনো ধরো অনেকে ইয়া করে না, গল্প টল্প লিখে না পত্রিকায়, এরকম আর কি। ওকে, তো হুমায়ুনের পরে জালালউদ্দিন আকবর, মানে মোগলদের মধ্যে যে শ্রেষ্ঠ সম্রাট এবং হুমায়ুনের যে ছেলে, সে হচ্ছে জালালউদ্দিন আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এটাও পরীক্ষায় নাম আসে যে আকবরের পুরো নাম কি, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। যখন হুমায়ুন মারা যায় তখন জালালউদ্দিন আকবরের হচ্ছে মাত্র 13 বছর বয়স। ঠিক আছে, তো 13 বছর বয়সী তাকে দিল্লি সিংহাসনে বসায় দেওয়া হয়, না হলে তো এখানে প্রবলেমটা হচ্ছে যদি উত্তরাধিকার সিংহাসনে না বসায় তাহলে সিংহাসন দখল হয়ে যাবে। হুম। তো হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান মানে হচ্ছে আকবরের খান বাবা, অর্থাৎ যে আকবরকে উম, অস্ত্র শিক্ষা দিছে, বিভিন্ন শিক্ষা দিছে, আকবরকে যে বড় করছে বলতে পারো, চাচা টাইপের, সে হচ্ছে বৈরাম খান। বৈরাম খান হচ্ছে আকবরের জায়গায় তিনি রাজপ্রতিনিধি নিযুক্ত হন, কারণ যেহেতু আকবরের বয়স কম। আকবর তাকে ডাকতো খানি বাবা, এটা পরীক্ষায় অনেকবার আসছে যে আকবর তাকে কি নামে ডাকতো, খানি বাবাকে বৈরাম খান। বৈরাম খান আকবরের হয়ে হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ করেন হিমুর সাথে, আফগানের হিমু। মানে আফগানিরা তো কিছুদিন আগেই ছিল, হুমায়ুন তো 1555 সালে তোমার শেরশাহকে নিয়ে থেকে দিল্লি দখল করলো, তাহলে আফগানিস্তানের তো ওই দুঃখ এখনো যায় নাই যে দিল্লি দখল করতে হবে। ঠিক আছে, তো আফগানিরা হচ্ছে আবার আক্রমণ করে, হিমু হচ্ছে এবার আক্রমণ করে, তো এই আক্রমণটা বৈরাম খাঁ হচ্ছে যুদ্ধ করে। তো এই যে আক্রমণটা করলো, মানে 1556 সালে, অর্থাৎ 1555 সালে একবার 1555 সালে তাদের থেকে দিল্লি নিয়ে গেছে, আবার 1556 সালে হচ্ছে তারা আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে। 1556 সালে হুমায়ুন মারা গেছে, 1556 সালে আকবর দিল্লি সিংহাসনে উঠছে, 1556 সালেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে। আফগান আবার 1 বছর, মানে 1 বছরের মধ্যেই আফগান এসে যুদ্ধ করলো, আফগানের হিমু যুদ্ধ করলো। এই যুদ্ধের ফলে হিমুকে হারানো হয় এবং আকবর হচ্ছে দিল্লির অধিকার যেটা সেটা ধরে রাখে, এবং দিল্লি থেকে যত আফগানি আছে সবগুলোকে সরায় ফেলে সে এই সময়। তো আকবর হচ্ছে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। কেন শ্রেষ্ঠ সম্রাট? কারণ আকবরের সময় মোগল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে, এবং আকবর যেভাবে মোগল সাম্রাজ্যটাকে প্রসিদ্ধ করেছে সাংস্কৃতিক ভাবে, সেটা অন্য কোনো সম্রাট করতে পারে নাই। এত কাজ অন্য কোনো সম্রাট করতে পারে নাই। তো আমরা দেখবো যে আকবর কি করছে। আকবর থেকে অনেকগুলা প্রশ্ন আছে আমাদের, তো আমাদেরকে একটু একটু করে পড়তে হবে। আকবর তার রাজধানী নিয়ে যান হচ্ছে ফতেপুর সিক্রি। আচ্ছা, এটা সিক্রি, সেক্রি, সেকেন্দ্রা, এটা 3টা নামই আছে। ঠিক আছে, তো আমরা এটাকে সিক্রি বলি। সিক্রিও বলতে পারবা, সেকেন্দ্রাও বলতে পারবা, সেক্রিও বলতে পারবা, যেটা হচ্ছে দিল্লি থেকে একটু দূরে, তা 36 কিলোমিটার দূরে, ওখানে নিয়ে যায়। এবং 1576 সালে আকবর হচ্ছে বাংলা জয় করে। হ্যাঁ, বাংলা জয় করে মানে একদম জয়ই করে। তখন মোটামুটি বাংলা যা আছে সব আকবর নিজের অধীনে নিয়ে আসে। আকবর খুব ভালো মানুষ ছিল, সে অফার দিত যে আমার সাথে
নেগোসিয়েশনে আসো, আমার আধিপত্য মেনে নাও, আমার অনুগত্য মেনে নাও, তাহলে তোমাদেরকে আমি কিছু করব না। আর যদি এটা না মানতো তাহলে সে তার সেনাবাহিনী পাঠায় দিত যে মেরে আসো, ঠিক আছে। কিন্তু সে নর্মালি যুদ্ধ করার আগে ওয়ার্নিং দিত আর কি, ঠিক আছে। তো এই যে আকবর, আকবর কি কি করছে এটা আমাদেরকে দেখতে হবে যে আকবর কি কি করছে। প্রথম কথা হচ্ছে আকবর হচ্ছে মুসলমানদের উপরে যে অমুসলমানদের যে সামরিক জিজিয়া কর ছিল, হ্যাঁ, সেই জিজিয়া কর আকবর হচ্ছে রহিত করে দিছে। তোমরা জিজিয়া করের কথা মনে আছে? তোমরা এর আগে যে সুলতানি আমল পড়ছিলা সেখানে আমি বলছিলাম যে জিজিয়া কর কেন দেওয়া হইতো, মনে আছে কারো? এই পিচ্ছি পোলাপাইন, পড়াশোনা কিছু করো? কারো মনে নাই? না, এরা দুষ্ট হয়ে গেছে। জি স্যার, মনে আছে স্যার। বলো। স্যার জিজিরা কর মূলত স্যার ও মুসলিমরা দিত, আর হচ্ছে মুসলিমরা সাধারণত স্যার মানে জাকাত দিত। জাকাত দিত। হ্যাঁ। তো জাকাতকে একটা কর হিসাবেই নেওয়া হতো, জি স্যার, ঠিক আছে। সবাইকে ব্যালেন্স করার জন্য জিজিরা কর হ্যাঁ, চালু করা হয়। জিজিয়া কর চালু করা হয়। তো সেটা একবার আকবর বন্ধ বন্ধ করে দেয়। আরেকটা কর ছিল তীর্থ কর, মানে তীর্থে গমন করবেন আপনি, তো আপনি যে তীর্থে গমন করবেন এটার জন্য কর দিতে হবে, ঠিক আছে। তো এটাকেও আমি পজিটিভলি দেখি যে আমি যে একজন হিন্দু লোক যে তীর্থে যাবে তার উদ্দেশ্য কি? পুণ্য আদায় করা। তো কিছু কর দিয়ে যদি জনগণের জন্য রেখে যায় তাহলে তো পুণ্য বেশি হয়, আরো মাল্টিপল আকারে হয়, ঠিক আছে। তা আকবর একটা কাজ করে, মজার একটা কাজ করে। সে হচ্ছে রাজপুত, মানে যারা আকবরের বিরোধিতা ছিল, যাদের দেশ আকবর দখল করতো, ধরো দক্ষিণে কারো দেশ দখল করবে, সেখানে আছে রাজপুতরা। তো রাজপুতরা তো সাথে যুদ্ধ করার চেয়ে সে কি করছে, রাজপুত যে আমরা আপনাদের লোক, আমাদের সাথে যুদ্ধ টুদ্ধ করে লাভ নেই, আমরা একসাথে থাকবো, এই জন্য সে একটা কন্যাকে বিয়ে করে ফেলছে রাজপুতের। এবং সে কন্যাকে তোমরা জানো, মুভি দেখছো তোমরা, ঋত্বিক রোশনের যোধাবাই, যেটাকে আমরা বলি যোধাবাই, ওই কন্যাটাকে আকবর বিয়ে করে ফেলে, ঠিক আছে। তো মোগল আমলে এই বিয়ে কিন্তু তখনকার খুব মজার বিষয়। আমি আগে বলছিলাম যে সুলতান রিজিয়া বিয়ে বিয়ে করে ফেলে, এখানে আকবর বিয়ে করে ফেলে। তো মোগল আমলে সরকার কর্তৃক যে সকল সামরিক এবং অসামরিক যত কর ছিল সবগুলা করকে ওরা বলতো আওয়াব। এটা পরীক্ষায় নতুন প্রশ্ন যদি আসে যে আওয়াব কি আছে, সেখানে অনেক বেশি আছে, সেগুলো আমরা পড়বো কারা কারা ছিল। তো হঠাৎ করে আকবর একদিন উদাস হয়ে গেল। আকবরের মাথা খারাপ হয়ে গেল যে আমি এত কিছু কেন করতেছি। আকবর সব ধর্মের লোকদেরকে ডাকে নিয়ে আসলো এবং ফতেপুর সিক্রিতে সে একটা দরবার মহল বানাইলো, যেখানে সপ্তাহে একদিন ধর্মীয় আলোচনা হইতো। আকবর সব ধর্মের কথা শুনতো, যে তোমরা বলো যে তোমাদের ধর্মে কি বলছে, হ্যাঁ, এবং সে সব ধর্মের কথা মনোযোগ দিয়ে শুনতো প্রতি প্রতি সপ্তাহে একদিন। এবার শুনতে 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 সে হচ্ছে সব ধর্মের কিছু মৌলিক বিষয়ে সে নিল এবং নিয়ে চিন্তা করলো যে এত ধর্ম থাকার দরকার নেই, এত ভেদাভেদের দরকার নেই, একটা ধর্ম থাকো। এই ফিলোসফিটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে আকবর চিন্তা করছে যে পুরা ভারতবর্ষে একটা ধর্ম থাকবে, তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে কোনো ডিভাইডেশন থাকবে না। আকবর দেখছে যেখানে মুসলমান হিন্দুর মধ্যে ঝামেলা আছে, এখানে হিন্দুদের ভিতরে বর্ণপ্রথা আছে, এখানে বৌদ্ধদেরকে মারা হচ্ছে, মানে মারা হচ্ছে মানে খুন করা হচ্ছে না, বৌদ্ধদের সাথে মারামারি করতেছে, এখানে জৈন ধর্ম আছে, এখানে জরথ্রুস্ট আছে, এখানে মানে খ্রিস্টানরা তো তখন আসে নাই। তো এখানে এতগুলা ধর্ম না থাকে, এখানে একটা ধর্ম থাকবে, তাহলে সবাই মিলে একটা ধর্ম পালন করব। তখন সে একটা ধর্ম বানাই ফেললো, দ্বীন ইলাহি। 1582 খ্রিস্টাব্দে সে একটা ধর্ম বানাই ফেলছে, যেখানে সে বলছে ঈশ্বর একটাই, মানে আল্লাহ বলো, খোদা বলো, যে নামই বলো, সে একজনই, এবং আমরা তাকে এই ধর্মের নামে চিনবো, দ্বীনে ইলাহি। এবং মজার বিষয় হচ্ছে তার ধর্মের অনুসারী কতজন ছিল তোমরা বলতে পারবা? কেউ বলতে পারবা? 18 জন ছিল স্যার। হ্যাঁ, ভেরি গুড। তার ধর্মের অনুসারী সে সহ 18 জন ছিল, ঠিক আছে। কিন্তু তার ধর্ম এখানে ইয়া হয় নাই, পপুলার হয় নাই। And সে তো আর এত বড় ধর্মের গুরু হবে না যে তার ধর্ম পপুলার হয়ে যাবে। তো তো এই হচ্ছে তার দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি কিন্তু সে এরকম না, অনেকে বলে যে আকবর বসে একটা বইকে পড়াশোনা করছে সব। তারপরে আকবর যে কাজটা করছে সেটা হচ্ছে সে কর আদায় করার সময় যে চন্দ্রপঞ্জিকা, হিজরি পঞ্জিকা অনুসরণ করা হইতো, সেখানে প্রবলেম হচ্ছে এমন একটা সময় কর আদায়ের সময় আসতো, বছর শুরু হইতো এমন একটা সময় যে সময় ফসল হইতো না। তো সে চিন্তা করলো যে এটা তো এটা তো ইমপ্র্যাকটিক্যাল, এটা
তো এখানে চলবে না। তো সে বললো যে না, এটা চেঞ্জ করে ফেলো। আকবর কিন্তু খুবই প্রোগ্রেসিভ একটা লোক, যেটা পছন্দ হবে না, যেটাকে মনে হবে যে এটা জনগণের জন্য ভালো না, সে বলবে সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলো। ঠিক আছে, তো সে এটা চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করার জন্য সে সৌরপঞ্জিকা বানানোর চিন্তা ভাবনা করছে। ইরান থেকে সে একজন জ্যোতির্বিদ নিয়ে আসছে, ওমর খতুল্লাহ। আচ্ছা, আমার বইতে নাম লেখা আছে ওমর খতুল্লাহ, আমি রেফারেন্স থেকেই লিখছি ওমর খতুল্লাহ সিরাজি, কিন্তু আসলে আমি অন্য রেফারেন্স পড়াশোনা করতে গিয়ে দেখলাম ওর নাম হচ্ছে ওমর ফতুল্লাহ, খ না ফ। তো তোমরা একটু কেয়ারফুলি দেখো, পরীক্ষার হলে তো খতুল্লাহ ফতুল্লাহ দুইটাই থাকবে না, একটাই থাকবে। তারপরে তোমরা মাথায় রাখো দুইটা রেফারেন্সই আছে। তো জ্যোতির্বিদ ওমর খতুল্লাহ সিরাজি তখন এই হিজরি বংশটাকে আহ সৌর পঞ্জিকার মাধ্যমে নতুন করে তৈরি করেন। ঠিক আছে, এখন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখন যদি পরীক্ষায় আসে যে বাংলা সন কে প্রবর্তন করেন, বাংলা সনের কে প্রবর্তন করেন, আনসার কিন্তু আকবর। কিন্তু যদি পরীক্ষায় আসে যে বাংলা সনের সৃষ্টি কে করেছেন বা বাংলা সনের প্রথম সৃষ্টি কে করেছেন, তাহলে কিন্তু আনসার আকবর না, আনসার হচ্ছে শশাঙ্ক। এই ওমর খতুল্লাহ সিরাজি হচ্ছে শশাঙ্কর যে পঞ্জিকা ছিল সেই পঞ্জিকা অনুসারে তার সনটা সাজাইছে। এবং সেই সনটা কারণ হচ্ছে চাঁদের সাথে হিসাব করতে গেলে তো ডিফারেন্ট হয়ে যাবে, সূর্যের সাথে তো চাঁদের হিসাব মিলবে না, এই জন্য হচ্ছে প্রবলেম হয়ে যাবে। এই জন্য সে শশাঙ্কের যে পঞ্জিকা ছিল সেটাকে ফলো করছে। তো পরীক্ষাটা কেয়ারফুলি দিবা। প্রবর্তন হচ্ছে আকবর, 1584 খ্রিস্টাব্দে তিনি এটা প্রবর্তন করেন। হ্যাঁ, কিন্তু তুমি বাংলা সনের সাথে ইংলিশ সনের পার্থক্য কত দেখো তো, কে বলতে পারবা বাংলা সনের সাথে ইংলিশ সনের পার্থক্য কত? এখন কত বাংলা সন চলতেছে? গুগল করো। স্যার 1431। 1400? না স্যার স্যার, 1431। ইংলিশ সন কত চলতেছে? 2025। 2025। পার্থক্য কত হইলো? বিয়োগ করো। 594 স্যার। এখানে পার্থক্য কত দেখাচ্ছে? 84। তাহলে বলো তো ভুলটা কোথায়? ও যদি 1584 সালে এটা শুরু করে থাকে, তাহলে তো 1584 সালে বাংলা প্রথম বছর ছিল, তাহলে তো পার্থক্য 584 হওয়ার কথা। পার্থক্য বেড়ে গেল কেন? স্যার চন্দ্র বর্ষপঞ্জিকার সৌর বর্ষপঞ্জিকার কারণে। না 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 না, এখানে তো চন্দ্রবর্ষ পঞ্জিকা বাদ হয়ে গেছে, চন্দ্রবর্ষ পঞ্জিকা নাই, নতুন করে সৌরবর্ষ পঞ্জিকা শুরু হয়েছে। তো সেটা তো যখন 584 খ্রিস্টাব্দে শুরু হয়েছে তখন তো সেটা 0 বছর ছিল, ঠিক না? তো সেটা 584 পার্থক্য হওয়ার কথা ছিল বাংলার ইংলিশের মধ্যে, সেখানে পার্থক্য হয়ে গেল 594। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে সে যখন এটা প্রবর্তন করে, সে সেদিন থেকে এটা গণনা শুরু করে নাই, সে যেদিন থেকে সিংহাসনে বসে সেদিন থেকে সে গণনা শুরু করে। ঠিক আছে, এইখানে গ্যাপটা হয়ে গেছে। তো এটা তোমাদেরকে জানার জন্য বললাম যে কেন আমাদের গ্যাপটা মিলে না। তো এটা হচ্ছে সেই কথাটা, সে বাংলা বর্ষপঞ্জিকা, সৌর বর্ষপঞ্জিকা তৈরি করে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন। মনসবদারি প্রথা কেউ জানো? জানলে মেসেজে লিখে দাও, আমি সময় নষ্ট করবো না কারণ অনেক পড়াশোনা। মনসবদারি প্রথার সোজা বাংলা হচ্ছে আমলাতন্ত্র। ঠিক আছে, অর্থাৎ মন্ত্রণালয় থাকবে, মন্ত্রণালয়ের ভিতরে সচিব থাকবে, তার ভিতরে উপসচিব থাকবে, যুগ্ম সচিব থাকবে, এই জিনিসটা মনসবদারি প্রথা। অর্থাৎ দায়িত্ব ভাগ করে দিবে, এক একজনের এক এক দায়িত্ব, মানে একই মন্ত্রণালয়ের ভিতরে কয়েকজনের দায়িত্ব থাকবে। তো আমলাতন্ত্রের জনক কিন্তু সম্রাট আকবরকে বলা যেতে পারে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সম্রাটের রাজসভার মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, তাদের নাম পরীক্ষায় আসে যেগুলো, আমরা শুধু সেগুলো পড়বো। অনেক ছিলেন, আমরা অল্প কয়েকজনকে পড়ি, নবরত্ন সবাইকে আমরা পড়বো না। 9 জন ছিলেন, 9 জনের মধ্যে আমরা কিছু নাম পড়বো। আবুল ফজল টোডরমল, রাজস্ব কর্মকর্তা, যিনি রাজস্ব দেখতেন। বীরবল
তিনি হচ্ছে গিয়ে বৈদেশিক মন্ত্রী, ঠিক আছে। তানসেন হচ্ছে গান বাজনা করতো, যাকে বলে বুলবুলি হিন্দ। এর আগে আমি পড়াইছিলাম আমির খুসরু, ভারত তুতে ভারত মানে হচ্ছে ভারতের তোতা পাখি, আর তানসেন হচ্ছে ভারতের বুলবুল, মানে হিন্দির বুলবুলি, মানে হিন্দুস্থানের বুলবুল, এই যে বুলবুলি হিন্দ, ঠিক আছে। তো এর মধ্যে ছিলেন বীরবল, বিখ্যাত কৌতুককার, টোডরমল, আবুল ফজল, বীরবল, তানসেন আর হচ্ছে বুলবুলি হিন্দ। এই কয়েকজনের নাম আমরা পড়বো, আর বাকিদের নাম আমরা পড়বো না, কারণ ওগুলো পরীক্ষায় আসবে না। বাকি আরো 4 জন আছে, ওদের নাম আমরা পড়বো না, ঠিক আছে। তো এর মধ্যে আবুল ফজল একটা বই লিখেন, যেটা হচ্ছে আইনি আকবর, আইনি আকবরী, মানে আকবর কি কি আইন প্রণয়ন করতে চাচ্ছেন, আইন প্রণয়ন করছে, সেটা উনি লিখছেন। 1605 সালে আকবর হচ্ছে মারা যান সেকেন্দায়, এবং মোগল সম্রাটের শ্রেষ্ঠ মোগল সম্রাটের পতন হয়, মানে মারা যান। এই হচ্ছে আকবরের মোটামুটি কাহিনী। আরো কিছু ছোট ছোট বিষয় আমরা পড়ি, জানি, নতুন কিছু শিখি। যে আমলাতন্ত্র উনি করেন, তিনি রাজপুতের নারীকে বিবাহ করেন যোধাবাই। আকবরের সময় সারা বিশ্বে ভারত ছিল জিডিপিতে চতুর্থ, ঠিক আছে। মানে তখনকার জিডিপি যেটা হিসাব করে, ভারত মানে ভারতীয় উপমহাদেশ যতটুকু দিল্লি সালতানাতের আন্ডারে ছিল, সে ততটুকু জিডিপিতে চতুর্থ ছিল। তো আর সকল মৌলিক বিষয় নিয়ে তিনি দ্বীন-ই ইলাহি ধর্মটা প্রবর্তন করেন, যেখানে ফলোয়ার হচ্ছে 18 জন। আকবরের একটা রোগ ছিল, এটা অনেকে জানে না, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া লোকটা হয়তো তোমরা বুঝো না অনেকে, বা অনেকে এটার নাম শুনে নাই, ক্লাস রেকর্ড পাওয়া যাবে। ডিসলেক্সিয়া হচ্ছে বাচ্চাদের বেশি হয়, যাদের পড়তে লিখতে সমস্যা হয়। তারে জমিন পর মুভিটা কেউ দেখছো? দেখো নাই? দেখছি স্যার। জি স্যার, দেখছি। এই তারে জমিন পরে ওই বেবিটার যে রোগটা ছিল, ওই রোগটার নাম হচ্ছে ডিসলেক্সিয়া। অর্থাৎ অক্ষরকে উল্টা পড়ে, কোনটা বি হবে কোনটা ডি হবে মনে রাখতে পারে না, এই রোগগুলাকে বলে ডিসলেক্সিয়া। তো আকবরের এই রোগটা ছিল, যার জন্য আকবর পড়াশোনা করতে পারতো না, আকবর পড়াশোনা জানতো না। কিন্তু আকবরের প্রখর মেধা ছিল, যেটাকে আমরা বলি ফটোগ্রাফিক মেমোরি। অর্থাৎ একবার যদি কোনো জিনিস সে দেখে, একবার যদি কোনো জিনিস সে শুনে, সে একদম হুবাহু সেটা মনে রাখতে পারে। এই মেমোরিটাকে বলা হয় ফটোগ্রাফিক মেমোরি। অর্থাৎ একদম ফটোগ্রাফিক হয়ে যায়, ফটোকপি হয়ে যায় মাথার ভিতরে, ঠিক আছে। তোমাদেরও অনেকের থাকতে পারে এই ধরনের মেমোরি, আকবরের এই মেমোরি ছিল। তো নবরত্নের মধ্যে একজনের নাম আমরা একটু মজা করে পড়ি, জাস্ট পড়ার জন্য, গৃহমন্ত্রী, ওনার নাম ছিল মোল্লা দু পেয়াজা। নাম শুনে কিছু মনে পড়তেছে? হ্যাঁ, কিছু মনে পড়তেছে না? পেঁয়াজু খাও না তোমরা? পেঁয়াজের কথা। পেঁয়াজু খাও না? এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজু বানানো হয়, দো পেঁয়াজা বানানো হয়, এই যে খাবারটা বানানো হয়, এই খাবারটা উনি এবং উনার নাম অনুসারে এই খাবারটার নাম হচ্ছে দো পেঁয়াজা। এবং আকবর এটা খুব পছন্দ করতো, এবং আকবর এটার নামকরণ করছে যে তোমার নাম অনুসারে এই খাবারের নাম হবে দো পেঁয়াজা। সেখান থেকে পেঁয়াজা, পেঁয়াজু, এইগুলা দো পেঁয়াজা আসছে। এখানে লিখে দিছি আমি, শশাঙ্কের পঞ্জিকা থেকে ওটা তৈরি করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আকবর। অনেকগুলা প্রশ্ন আসবে, তোমরা এগুলা মার্ক করা আছে, বললাম অনেক গল্প, এগুলা পড়ে নিও। ওকে, আকবরের পরে সম্রাট হবেন সম্রাট সেলিম। তো সেলিম তার নিজের নাম পছন্দ না মেবি, এই জন্য সে হচ্ছে সম্রাট হওয়ার পরে সে নিজের নাম রাখছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর নামটা সেলিম নাম হচ্ছে একটু ওয়েট ক্যারি করে, মানে একটু ভারী নাম, এই জন্য সে তার নাম চেঞ্জ করছে জাহাঙ্গীর। জানি না এই জন্য চেঞ্জ করছে কিনা, এটাই হবে কারণ হয়তো, ঠিক আছে। তো জাহাঙ্গীর যখন আকবরের পরে হচ্ছে গিয়ে, তো উনি সম্রাট হন, সুলতান হন এবং সম্রাট হন, তখন তিনি যে কাজটা করেন, তখন তিনি ফার্সি ভাষা চালু করেন, যেটা আকবর করেন নাই। আকবর সব ভাষা নিয়ে লেখালেখি করতে বলছে। আকবর তো লিখতে পারতো না, আকবরের লেখা নিয়ে টেনশন নাই, কিন্তু জাহাঙ্গীর তো লিখতে পারে, ঠিক আছে। তো এই জন্য তিনি ফার্সি ভাষা চালু করেন, এবং ফার্সি ভাষাকে একটা দাপ্তরিক ভাষা হিসাবে তিনি চালু করেন, যাতে ফার্সি ভাষার চর্চা হয়, ঠিক আছে। তো 1627 সালে জাহাঙ্গীর মারা যান, কোনো উল্লেখযোগ্য তেমন ঘটনা নাই। তার একটা বই আছে তুজুকি জাহাঙ্গীর, যেরকম তার দাদার বাবা লিখছিল হচ্ছে গিয়ে তুজুকি বাবর, সে লিখছে একটা তুজুকি জাহাঙ্গীর বই। জাহাঙ্গীর হচ্ছে 1605, মানে আকবর যে বছর মারা যান, ফতেপুর সিক্রি। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে আকবরের সমাধি কোথায়, ফতেপুর সিক্রিতে আছে। জাহাঙ্গীর হচ্ছে 22 বছর ছিল
1605 থেকে 1627। জাহাঙ্গীর যথারীতি প্রচন্ড মাদক এবং নারীতে আসক্ত, খারাপ কিছু না ওই যুগে মনে হয়। তিনি বাংলাকে সম্পূর্ণ অন্তর্ভুক্ত করে নেন, অর্থাৎ আকবরের যে কিছুটা বাকি ছিল বাংলা, ওটাকেও জাহাঙ্গীর পেটের ভিতর ঢুকাই নেন। এটাকে আমরা পড়বো যে জাহাঙ্গীরের একজন বাল্য বন্ধু আছে, জাহাঙ্গীরের একজন খেলার সাথী আছে ইসলাম খান, যাকে দিয়ে সে বাংলাটা দখল করছিল। জাহাঙ্গীরের সময় কিন্তু 12 ভূঁইয়াদের সাইজ করা হয়েছিল এবং ঢাকায় আসছিল সে ইসলাম খাঁ, এবং সেই জন্যই কিন্তু ঢাকার পুরনো নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। ওইটাও গল্প আছে, পরে একদিন বলবো। ঠিক আছে। আহ তাদের বন্ধুত্ব নিয়ে অনেক গল্প পরে বলা যাবে। তবে জাহাঙ্গীরই ইয়াকে পাঠাইছিল আর কি, ইসলাম খানকে পাঠাইছিল যে এখানে 12 ভূঁইয়াদের জন্য ঠিকঠাক মতো বাংলাটা দখল করতে পারতেছে না এই মোগলরা। তখন জাহাঙ্গীর এসে এগুলা উদ্ধার করে এবং ঢাকাকে সে রাজধানী করে। 1610-এর কথা বলতেছি, 1605 থেকে 1627 তো জাহাঙ্গীরের আমল। তার মধ্যে 1610-এ ঢাকাকে রাজধানী করা হয়, বাংলার রাজধানী করা হয়, আবার দিল্লির রাজধানী না, মানে পুরা মোগলের রাজধানী না। তো তার সময় ইসলাম খানের কল্যাণে পুরা বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং তিনি এই কাজটা করেন। আমরা ইসলাম খানের সময় ডিটেল পড়বো যে কেন আসলে রাজধানী বিহার থেকে, বিহারের রাজমহল থেকে ঢাকাতে স্থানান্তর করতে হলো, কি কারণে ঢাকাকে এত প্রায়োরিটি দিতে হলো তখন। তো এটা কিন্তু মানে করে দেয় তার বন্ধু ইসলাম খাঁ। ফরাসি ভাষা, এটা বলছি যে ফরাসি ভাষাকে তিনি প্রচলন করেন। 1627 সালে তিনি মারা যান। হ্যাঁ, তো জাহাঙ্গীর থেকেও প্রশ্ন আসবে, কোন প্রশ্ন আসবে সেগুলো আমরা দাগাই দিছি। জাহাঙ্গীরের অরিজিনাল নাম আসবে মোহাম্মদ সেলিম, ওনার হচ্ছে অরিজিনাল নাম। ঠিক আছে। তারপরে উনি কি কি করেন এগুলা বলে দিলাম মোটামুটি। এই বাইরে আর জাহাঙ্গীর পড়তে হবে না। ওকে, জাহাঙ্গীরের পরে কি রে বাবা, কেন কাজ করে? জাহাঙ্গীরের পরে সম্রাট হন হচ্ছে শাহজাহান ওরফে খুররম। শাহজাহানের যেটা আসল নাম সেটা হচ্ছে খুররম, মানে খুররম নামটা তার পছন্দ হয় না, এই জন্য সে তার নাম রাখে শাহজাহান। শাহজাহান মানে জাহানের শাহ, ঠিক আছে, জাহানের রাজা। তো খুররম নামটা একটু পিকুলিয়ার, এই জন্য সে নাম চেঞ্জ করে। তো তিনি, তার স্ত্রী হচ্ছে মমতাজ, যাকে নিয়ে পুরা বিশ্বের প্রেমিক, সবচেয়ে বড় প্রেমিক বলা হয়। বাস্তবে কিন্তু আসলে সেরকম কিছুই না। সে আসলে মমতাজ মারা যাওয়ার পরেই সে তার জন্য তাজমহল তৈরি করে। মমতাজ মারা যাওয়ার আগে সে তার জন্য কিছুই সেরকম কিছু করে বলে আমরা ইতিহাসে খুঁজে পাই না। এবং সে যখন এই তাজমহল তৈরি করে, তৈরি করতে করতে মমতাজের যে বোন তাকে বিয়ে করে। ঠিক আছে, সুতরাং এখানে কোনো রোমান্টিজম নাই। সে তাজমহল তৈরি করছে, এইটাই রোমান্টিজম, মানে এইটাই হচ্ছে কীর্তি, যে তার সেটা সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য। এছাড়া আর কোনো রোমান্টিজম এখানের মধ্যে নাই। তো পত্নী প্রেমের নির্দেশন স্বরূপ সে তাজমহল নির্মাণ করে। ঠিক আছে, যদিও এটা নিয়ে আবার আরেক ধরনের ইতিহাসবিদদের অনেক কথাবার্তা আছে, সেগুলো তর্ক সাপেক্ষ বিতর্কিত কথাবার্তা, এই জন্য আমরা এগুলো বলতেছি না। তো শাহজাহানের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে হচ্ছে প্রিন্স অফ দ্য বিল্ডার্স। সে কিন্তু অনেক জিনিস বানাইছে এবং অনেক জিনিস বানাইতে পছন্দ করে, যেমন মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন তৈরি করে, যে ময়ূর সিংহাসনের মধ্যে সে কোহিনূর হীরাটা বসায়, পরে এটা চুরি হয়ে যায়, নাদির শাহ নিয়ে চলে যায়। তো এখানে সেই কোহিনূর হীরার কথা তোমাদের নিশ্চয় মনে আছে, আমি গত ক্লাসে বলছিলাম যে আলাউদ্দিন খিলজি কিভাবে দক্ষিণ আক্রমণ করছে, তার সেনাপতি মালিক হচ্ছে কিভাবে কোহিনূর হীরা নিয়ে আসছে, মালিক কাফুর, এবং সেটা তাকে গিফট করছে। সেই কোহিনূর হীরা কিন্তু সেই হীরা এখনো ঘুরতেছে। ঠিক আছে। তো হচ্ছে তিনি প্রচুর দিল্লিতে লাল কেল্লা তৈরি করেন, তোমরা দিল্লি গেলে দেখতে পাবা। হ্যাঁ, সালিমার উদ্যান তৈরি করেন, এগুলা পরীক্ষায় সবগুলাই আসছে এবং তাকে বলা হয় দ্য প্রিন্স অফ বিল্ডার্স। তো তার নাম খুররম, আমরা জানছি তিনি হচ্ছে সম্রাট শাহজাহান নামে সিংহাসনে বসেন 1627-এ, এবং এই যুগটাকে বলা হয় মোগলের স্বর্ণ যুগ। ঠিক আছে। এবং তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে, তোমরা যারা দেখছো এবং যারা দেখবা তারা দেখবা তাজমহল আসলে সুন্দর। আর হচ্ছে তিনি ময়ূর সিংহাসন তৈরি করেন, যেটা 1739 সালে মানে অনেক বছর পরে, 100 বছর পরের কথা বলতেছি, দেখো 100 বছর পরে, যেটা নাদির শাহ চুরি করে নিয়ে যায়। তো শাহজাহান কে তার পুত্র আওরঙ্গজেব গৃহবন্দী করে ফেলেন। ফতেপুরে আগ্রাতে একটা দুর্গের মধ্যে গৃহবন্দী করে ফেলেন, কারণ হচ্ছে সে তার যে সুলতানের হ্যান্ড ওভার করতেছে না, এই জন্য তার পুত্র হচ্ছে তাকে গৃহবন্দী করে ফেলে। আওরঙ্গজেব, যাকে আমরা জিন্দা পীর হিসাবে জানি, যার হচ্ছে গিয়ে বিশাল সুনাম, কিন্তু সে আসলে তার বাপের এই বন্দি করে, এবং সে বন্দি অবস্থায় বাপকে ঠিকঠাক মতো খাওয়াও দেয় নাই,
ফাইনালি তার বাপ হচ্ছে বন্দি অবস্থায়, অর্থাৎ শাহজাহান বন্দি অবস্থায় 1666 সালে আগ্রার দুর্গে বন্দি থাকা অবস্থায় মারা যান। ঠিক আছে, এই হচ্ছে শাহজাহানের যত কীর্তি, শাহজাহানের যত রোমান্টিজম, এই হচ্ছে শাহজাহানের থেকে সিলেবাস যা সেগুলা পড়বা। এবার একটু ব্রেক নিয়ে বলো তোমরা ক্লাস কেমন লাগতেছে, আমরা কি এই স্পিডে আগাবো না আমরা স্পিড বাড়াবো? জি স্যার, এই স্পিডে বলো। আগান স্যার। তার পুত্র কেন বন্দি করেন? পুত্রকে ক্ষমতা দিচ্ছে না, এই জন্য পুত্র বন্দি করে ফেলেন। আওরঙ্গজেবের আরো 3টা ভাই ছিল, ওই 3টা ভাই যাতে ক্ষমতা নিতে না পারে এই জন্য আগে ভাগে পুত্রকে বন্দি করে ফেলা হয়েছে, মানে বাপকে বন্দি করে ফেলা হয়েছে এবং সে ক্ষমতা দখল করছে। বাপকে বন্দি করে সে সিংহাসনে বসছে ঠিকই, কিন্তু সে নিজেকে সুলতান ঘোষণা করে না। বাপ মারা যাওয়ার পরে সে সুলতান ঘোষণা করছে। ঠিক আছে, বাপকে কেন বন্দি করে আওরঙ্গজেব? তো এই জন্যই বললাম যে আওরঙ্গজেবকে আমরা জিন্দা পীর হিসাবে জানি, আসলে যে একটা ঘোড়ার ডিম। ঠিক আছে। ওকে, ওকে। স্যার, হ্যাঁ, স্যার আপনার এই পিডিএফ দাগানোটা একটু দিয়েন তো স্যার। মানে যেটা দেওয়া আছে স্যার এখানে স্যার, মানে একবারে স্যার পুরোটাই মনে করো যে দাগানোটা দেওয়া নাই স্যার। ও যেটা দেয়া আছে, ও এটা তো ক্লাস লেকচার, ওটা তো বই। জি ঠিক স্যার। আছে, এখানে তো অনেক কিছু বাড়তি বলতেছি যেগুলো পরীক্ষা আসবে না, কিন্তু বাড়তি কেন বলতেছি যাতে তোমাদের মনে থাকে, মানে সিকোয়েন্স মনে থাকে, পরীক্ষার হলে গল্পগুলা যাতে মনে পড়ে এবং গল্পগুলা মনে পড়ে যেন তোমরা এগুলো আনসার করতে পারো। ঠিক আছে, জি এই স্যার। জন্য বাড়তি কথাবার্তা বলতেছি। হ্যাঁ, এটাও দিয়ে দিব। জি স্যার, এটাও দিলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দিব ভাই, আমার কাছে কিছু রাখবো না। আচ্ছা। ওকে, তো শাহজাহান তো গেল, শাহজাহান তো আওরঙ্গজেবের হাতে বন্দী হয়ে মরে গেল। তো বন্দী হয়ে মরে যাওয়ার পরে তার আওরঙ্গজেব আসছে। আওরঙ্গজেব হচ্ছে তারপরে সিংহাসন দখল করলো। অতিশয় ধর্মপ্রাণ আওরঙ্গজেব, ধর্মীয় সুনাম অনেক আছে ওর। ঠিক আছে, খুবই ধর্মীয় ব্যক্তিত্ব, অতিশয় ধর্মপ্রাণ। যদি কোনো মোগল সম্রাট থাকে তাকে বলে আওরঙ্গজেব, এবং তাকে বলা হয় জিন্দা পীর। মানে পীর পীর মানা এই অঞ্চলের একটা অভ্যাস, এই অঞ্চলের একটা সংস্কৃতি। তো তাকে বলতো সে তো জীবিত পীর, মানে জিন্দা পীর। তো জিন্দা পীর প্রথমে যে কাজটা করলো, জিজিয়া করকে পুনঃস্থাপন করে দিল, যেটা আকবর রহিত করছিল। বললো যে না, জিজিয়া কর দিতে হবে, দিবে না কেন? ঠিক আছে, তো এই সে প্রথমেই জিজিয়া কর। তো এটা প্রশ্নে আসে, প্রশ্ন কিন্তু পরীক্ষা একটাই আসে যে জিজিয়া কর রহিত করছেন কে, পুনঃস্থাপন করছেন কে, এটা কিন্তু পরীক্ষা আসে না। ঠিক আছে, তো সম্রাট আওরঙ্গজেবের সময় তার ভাই, এই যে মানে এই এই লোকের কারণেই সে শাহজাহানকে বন্দি করছিল। তার ভাই হচ্ছে শাহ সুজা, যে খুবই স্মার্ট ছিল এবং খুব ভালো যোদ্ধা ছিল। তাকে বাংলায় পাঠায় দিছে। তোমরা দেখছো এর আগেও যে ভাইদের মধ্যে কেউ দিল্লি বসলে আরেকজনকে বাংলায় পাঠায় দেয়। শাহ সুজাকে বাংলায় পাঠায় দেয় এবং শাহ সুজা বাংলার অভূতপূর্ব উন্নতি করে। এটা আমাদের ভাগ্য ভালো যে তারা বাংলায় পাঠায় দেয়। আওরঙ্গজেব এখানে আসলে আরো খারাপ হইতো, যেটা মনে হচ্ছে আর কি শাহ সুজার তুলনায়। তো সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে কিন্তু যোগ্যই মনে করতেন, এবং তার নাম তিনি হচ্ছে গিয়ে রাখছিলেন হচ্ছে আলমগীর। এবং আলমগীর নামে একটা তরবারি আছে, পরীক্ষায় শুধু আসে যে আলমগীর, আলমগীর নামে কি আছে, তরবারি আছে, এটা আছে পরীক্ষায় এটা আসে যে আলমগীর একটা তরবারি, তরবারির উপরে খচিত আছে একটা নাম, সেটা হচ্ছে আলমগীর। ঠিক আছে, তো এই সময় বাংলার যে সুবেদার ছিল তার ভাই শাহ সুজা, এরপরে বাংলার সুবেদার ছিল মীর জুমলা। 1661 সালে কুচবিহার মোগলকে, অর্থাৎ আরেকটা অঞ্চল মোগল দখল করে নেয়, সেটা হচ্ছে কুচবিহার। এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে কুচবিহারের নাম কি ছিল। কুচবিহারের নাম চেঞ্জ করে ওই যে তাকে যে তার বাপে যে নাম দিছে সেই নামে, অর্থাৎ আলমগীর নামে কুচবিহারের নাম পরিবর্তন করে আলমগীর নগর রাখে। যথারীতি এটাও পপুলার হয় নাই, পপুলার না হওয়ার কারণে আমরা এখন এটার নাম জানি, এটার নাম এখন কুচবিহারই আছে, এটার নাম এখন আলমগীর নগর কেউ জানে না। ঠিক আছে, তো তাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী শাসক, কারণ হচ্ছে সে খুব কঠোর ছিল। ধর্মীয় লোক তো, ওই মদ্যপান, সুরাপান এসব দিকে কিন্তু সে যায় না। ঠিক আছে, এবং তার যে তার যে রাজসভার মধ্যে কিন্তু সকল ধরনের সুরাপান সে বন্ধ করে দিয়েছিল, যে রাজসভার মধ্যে কোনো সুরা ফুরা পান করতে পারবে না, এবং হচ্ছে সুরাপানের উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করছিল। এই জন্য সে তার কিন্তু 49 বছরের শাসন আমল সে খুব শক্তিশালী শাসক ছিল। জিজিয়া কর আনছে, তাকে জিন্দা পীর বলা হয়তো। ফাইনালি 1707 সালে সে হচ্ছে মারা যায়। ঠিক আছে, অনেক দিন, 49 বছর শাসন করছে এবং খুব ভালো শাসন করছে, স্ট্রং শাসক ছিল। তো এখান থেকে সামান্য কিছু প্রশ্নই পরীক্ষায় আসবে, আশা করি যে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় মিস হবে না। হ্যাঁ, এর মনে রাখবে একটা জিনিস, ওর ভাই হচ্ছে শাহ সুজা, বাংলার সুবেদার ছিল। আচ্ছা, তোমরা সুবেদার বুঝছো তো না? সুবেদার আমি পড়াবো, সুবেদারি আমল হচ্ছে আলাদা একটা আমল আছে। তো সুবেদার মানে হচ্ছে
সুবেদার মানে কেউ জানো, একটু বলবা? মাউস দিয়ে লিখা, বাচ্চাদের মতো লেখা হচ্ছে। সুবা, হ্যাঁ, সুবা মানে হচ্ছে যে প্রদেশগুলাকে বলা হয়তো সুবা। এটা পরীক্ষায় আসছে যে সুবা শব্দের অর্থ কি। সুবা মানে হচ্ছে প্রদেশ। তো বাংলা একটা প্রদেশ ধরো, তো বাংলাকে বলতো বাংলা সুবা বা সুবা বাংলা। তোমরা শুনছো না অনেকবার, সুবে বাংলা, সুবা বাংলা, এগুলো হচ্ছে সুবা মানে প্রদেশ। এখন যেমন ধরো ভারতের প্রদেশ আছে, শুনলাম নাকি বাংলাদেশেও 4টা প্রদেশ করতে যাচ্ছে। তো ভালো বিষয়টা, যে প্রদেশ না থাকলে আসলে মজা হয় না, যে প্রদেশ থাকতে হবে, আমরা আলাদা এটা বলতে হবে না, রংপুরবাসী আলাদা বলবে, চট্টগ্রামবাসী আলাদা বলবে, ভালো, কিন্তু ভালো দেখায়। তো আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে, ঢাকার উপরে চাপ কমবে। আমি এটার পক্ষে, যে সুবা সুবা করে ফেলো, নামও দাও সুবা। তো এটা হচ্ছে সেই সুবা মানে প্রদেশ। তো এই যে সুবার যে প্রশাসক মানে সুবার যে দায়িত্ব থাকে তাকে বলে সুবেদার বা সুবাদার। ঠিক আছে, আশা করি এটা ভুল হবে না তোমাদের। বুঝতে পারছো যে কিসের সুবা, কিভাবে আসছে, কখন আসছে। কোথায় আছি? আওরঙ্গজেবের পরে হচ্ছে গিয়ে মোগল শাসন দুর্বল হওয়া শুরু করে। ঠিক আছে, আওরঙ্গজেবের পরে আর কোনো স্ট্রং মোগল শাসক কিন্তু নাই, মোগল শাসনের কিন্তু 12টা বাজা শুরু। ঠিক আছে, তারপরে হচ্ছে মোহাম্মদ শাহ ছিল। মোহাম্মদ শাহ হচ্ছে গিয়ে অনেক পরের কথা বলতেছি, আওরঙ্গজেবের সময়টার পরের কথা বলতেছি। আওরঙ্গজেব যখন 1707 সালে মারা যান, এরপরে হচ্ছে গিয়ে মুঘল সাম্রাজ্যের অবস্থা খারাপ হওয়া শুরু করে, এবং 1739 সালে এই খারাপ হওয়ার সুযোগ নিয়ে আরেক লুটেরা ডাকাইত, পারস্যের ডাকাত নাদির শাহ আক্রমণ করে এবং বেটার বেটা কি নিয়ে চলে যায়, ময়ূর সিংহাসনটাই নিয়ে চলে যায়, সাথে কোহিনূর হীরাও নিয়ে চলে যায়, এবং যা পাইছে সব নিয়ে চলে যায়। তো এর কারণ হচ্ছে মোহাম্মদ শাহ খুবই দুর্বল সম্রাট ছিলেন। তো এভাবে মোহাম্মদ শাহর পরে 1739 থেকে আর বেশি দিন না, 40, 50, 1700 এভাবেই আস্তে 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 শেষ হয়ে যায়। 100 বছর, লাস্টের 100 বছর আসলে আর তেমন কিছুই নাই মোগল সাম্রাজ্যের, তেমন কোনো কীর্তি নাই। ফাইনালি হচ্ছে 1857 সালে যখন দ্বিতীয় সিপাহী বিদ্রোহ হলো, তখন হচ্ছে গিয়ে মোগলের বাহাদুর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এই নিয়ে পরীক্ষা আসে যে মোগলের শেষ সম্রাটকে, দ্বিতীয় বাহাদুর শাহ। কিন্তু কেউ বলে না যে দ্বিতীয় বাহাদুর শাহ আসলে কতটুক সম্রাট ছিল। এখানে হচ্ছে দিল্লির কাছে একটা জায়গা আছে যেটা হচ্ছে শাহজাহান বানাইছিল, এবং সেই জায়গার নাম হচ্ছে শাহজাহানপুর। আর শুধু সে শাহজাহানপুরেরই সম্রাট ছিল, ঠিক আছে, এছাড়া আর সে বাকিগুলো সম্রাট ছিল না। তো বাহাদুর শাহ হচ্ছে গিয়ে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন সিপাহীরা বাহাদুর শাহকে বলে যে না, এখানে মোগল সাম্রাজ্য চলতেছে, সুতরাং আমাদের সম্রাট হচ্ছে বাহাদুর শাহ, এসব ব্রিটিশ ফিটিশ আমরা মানি না। এই জন্য বাহাদুর শাহকে সম্রাট মেনেই কিন্তু বিদ্রোহ করা হয়, এবং বাহাদুর শাহ সেটাকে সমর্থনও দেয়। তো এই সমর্থন দেওয়ার কারণে বিদ্রোহ তো সফল হয় নাই। তো বিদ্রোহ সফল না হলে কি হবে? সফল না হলে তাকে ধরে রেঙ্গুনে পাঠায় দেওয়া হচ্ছে, মানে হচ্ছে ইয়াঙ্গুন মানে মিয়ানমার, এখনকার যেটা মিয়ানমার, সেখানে পাঠায় দেওয়া হচ্ছে। আগে সেখানে নির্বাসনে পাঠাইতে হতো, হ্যাঁ, আগে সেখানে নির্বাসনে পাঠাইতো, যেরকম একসময় অস্ট্রেলিয়াতে পাঠাইতো। নির্বাসনে পাঠাইতে পাঠাইতে ওটা একটা কন্টিনেন্ট হয়ে গেছে, ওটা একটা দেশ হয়ে গেছে। তো এখানেও ইয়াঙ্গুনে তাকে নির্বাসনে পাঠানো, এবং নির্বাসন অবস্থায় 1882 সালে 1862 সালে, অর্থাৎ মাত্র 4 বছর পরে আমাদের মুঘলের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মারা যায়, এবং তাকে রেঙ্গুনে কবর দেওয়া হয়। এখনো তার কবর আছে রেঙ্গুনে। ঠিক আছে, তো দ্বিতীয় বাহাদুর শাহর আগে অর্থাৎ 1712 সালে ছিল প্রথম বাহাদুর শাহ, মানে এই বাহাদুর শাহের কথা বলতেছি। তার থেকে হচ্ছে মোগল সাম্রাজ্যের পতন শুরু। এর মধ্যে মোহাম্মদ শাহদেরকে মারাঠারা আক্রমণ করে, মারাঠা দখল করে, নাদির শাহ আক্রমণ করে। তারপরে এসে দ্বিতীয় বাহাদুর শাহ এসে, দ্বিতীয় শাহ আলম এসে মারাঠাদের পরাজিত করে। জানার দরকার নেই, জাস্ট দেখো। তারপর আবার মারাঠারা দিল্লি দখল করে, আবার হচ্ছে দিল্লি উদ্ধার হয়। এইরকম করতে চলতেই থাকবে। তো দ্বিতীয় বাহাদুর শাহ যখন লাস্ট ছিল, তখন শাহজাহান বাদ একটা জায়গা ছিল, শাহজাহান বাদের মধ্যেই ওর শাসন সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় বাহাদুর শাহের কথা বলতেছে। ফাইনালি 1857 সালে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, সেটা হচ্ছে সে দেশদ্রোহ করছে, এবং দেশদ্রোহের অভিযোগে তাকে রেঙ্গুনে পাঠায় দেওয়া হয়। পরীক্ষা আসছে যে দ্বিতীয় বাহাদুর শাহকে কেন রেঙ্গুনে পাঠানো হয়, কি অভিযোগ তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দেশদ্রোহ করে। কি অদ্ভুত কাণ্ড! দেশদ্রোহ কেমনে করবে? ব্রিটিশরা কি দেশ চালাচ্ছে? দেশই তো মুঘলের নামে চলতেছে, সম্রাটের নামে চলতেছে, সে সম্রাটই নাকি দেশদ্রোহ করছে। অদ্ভুত বিষয়। তো এইরকম অদ্ভুত অভিযোগে তাকে রেঙ্গুনে পাঠায় দেওয়া হয়। মোগল আমল শেষ। ঠিক আছে, এর মধ্যে আমরা পানিপথের যুদ্ধগুলো পড়ছি, তার মধ্যে একটা যুদ্ধ আমরা পড়ি নাই, যেটা এখন আমরা পড়বো। পানিপথের যুদ্ধগুলো তোমাদের নিশ্চয় মনে আছে। পানিপথের প্রথম যুদ্ধ
পানিপত হচ্ছে হরিয়ানা রাজ্যের একটা শহর, এটা যমুনা নদীর তীরে অবস্থিত। এটা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে এটা কোন নদীর তীরে অবস্থিত, এবং 3টা পানিপথের যুদ্ধ আছে। প্রথমটা তোমরা জানো, যখন সম্রাট আকবর সিংহাসনে প্রথমটা হচ্ছে সম্রাট বাবর যখন ইব্রাহিম লোদিকে হারান, সে 1526 সালের কথা বলতেছি, প্রথম পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর যখন সিংহাসনে ওঠেন 1556 সালে, বৈরাম খাঁ আফগান নেতা হিমু, কারণ হচ্ছে তখন আবার ওই যে শের খানকে হচ্ছে গিয়ে হুমায়ুন হারান 1555 সালে, শের খানকে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হন। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761 সালে আহমেদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে। এটার কানেকশন তোমরা বুঝতে পারবা আগের স্লাইডটা যদি তোমরা খেয়াল করে থাকো, যে মারাঠারা কোথা থেকে আসছে। এই যে দেখো, আমি আগের স্লাইডে বলছিলাম যে মারাঠারা হচ্ছে দিল্লি দখল করছিল। মারাঠারা যেহেতু দিল্লি দখল করছিল, তাদের থেকে দিল্লিকে উদ্ধার করা লাগবে। তাদের থেকে দিল্লিকে উদ্ধার করার জন্য আহমেদ শাহ আবদালীর সাহায্য নেওয়া হয়, এবং আহমেদ শাহ আবদালী সাহায্য করেন, মারাঠাদের সাথে যুদ্ধ করেন। 1761 সালে পানিপথে এই যুদ্ধটা হয়, এই জন্য এটাকে পানিপথের তৃতীয় যুদ্ধ বলে। ঠিক আছে, এবং সেখানে মারাঠা শাসক ছিল পেশোয়া। এটার মধ্যে একটা মুভি আছে, মেবি, আই ডোন্ট নো। তো এই হচ্ছে পানিপথের 3টা যুদ্ধ পরীক্ষায় আসতে পারে, 3টাই আসতে পারে। তো সেখানে একটা কাপড় ছিল আমাদের ঢাকায়া মসলিন, যেটা হচ্ছে একদম তুলার আঁশের মতো সূক্ষ্ম একটা কাপড়, যেটা মোগল সম্রাটদের খুবই পছন্দ ছিল, এবং তারা এই কাপড়টা বাংলা থেকে, মানে ঢাকা থেকে নিয়ে যায়। এবং তখন থেকে তারা এই কারণেই ঢাকার নাম জানতো, যে ঢাকা একটা জায়গা আছে যেটা হচ্ছে যেখানে মসলিন তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোগল সাম্রাজ্য। এবার বলো, মোগল সাম্রাজ্যে কোনো প্রশ্ন আছে? মোগল সাম্রাজ্যে কোনো প্রশ্ন? বুঝছো মোগল সাম্রাজ্য তোমরা? জি Clear? স্যার। জি জি স্যার। স্যার। এর বেশি মোগল সাম্রাজ্য আর কিছু পড়তে হবে না, যা বললাম মোটামুটি এতটুকু মোগল সাম্রাজ্য পড়লেই হবে। অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে টাইম শর্ট, এই জন্য সবকিছু বলি নাই, বা সবকিছু বলতে পারি না। অনেক গল্প করা যেত, এক একজন সম্রাটের গল্পই তো 1-1.5 ঘন্টা করা যাবে, কিন্তু আসলে এগুলা শুনে তোমাদের কোনো লাভ হবে না। পরে যখন তোমরা চাকরি বাকরি পেয়ে যাবা, তখন ফ্রি টাইমে হচ্ছে গিয়ে এগুলা পড়াশোনা করবা। তো আমাদের যতটুকু পড়ার ছিল, যে দিল্লির পড়াশোনা আমাদের শেষ। এবার আমরা দিল্লি থেকে চলে আসবো বাংলায়, যে তাহলে আমাদের এট এ টাইম, মানে কন্টেম্পোরারি সময়ে বাংলায় কি কি হয়েছে, বাংলায় কিভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, এতক্ষণ আমরা দিল্লিতে যে মুসলিম শাসন ছিল সেটা আমরা পড়ছি। আচ্ছা, তোমরা কেউ প্রশ্ন করলা না যে মুসলিম শাসন শেষ হয়ে গেছে নাকি? তো যখন 1857 সালে ব্রিটিশ শাসন শুরু করছে, তখন কি আর মুসলিম শাসন আছে? তখন তো মুসলিম শাসন শেষ। তো এই জন্য মোগল সাম্রাজ্যের পরে আর কোনো মুসলিম শাসন নাই, আমরা আর মুসলিম শাসন পড়ি না। তো এখন আমরা পড়বো যে সমসাময়িক সময় বাংলায় কেমন ছিল আমাদের বাংলা। হ্যাঁ, বাংলায় কারা কারা ছিল, কি কি করতো। বইয়ের ছবি সবসময় প্রথমে চলে আসতেছে। ওকে, আমি ওই সময় একটা গল্প বলছিলাম তোমাদেরকে, তোমাদের মনে আছে কিনা, যে খিলজিরা কিভাবে আসলে ভারতকে চিনছে, খিলজিরা কিভাবে আসলে ভারতে আসছে। তো আমি বলছিলাম যে যখন তোমার মোহাম্মদ ঘুরি যখন ভারতে আক্রমণ করছে, আক্রমণ করছে এর আগে, যে ওই যে লুটেরা ডাকাত ছিল, হ্যাঁ, ও যখন ভারতে আসতো, কি জানি নাম ডাকাতটার, আমি নাম ভুলে যাই মানুষজনের, সুলতান মাহমুদ গজনী সুলতান যখন ডাকাতটা আসতো, তখন হচ্ছে তারপরে ঘুরি যখন আক্রমণ করছে, এই সময় তারা অনেক খিলজি বংশের লোকজনকে কিন্তু বাংলায় নিয়ে আসছে, ভারত নিয়ে আসছে, বাংলায় না ভারতে নিয়ে আসছে, এবং তারা তাদেরকে দিয়ে যুদ্ধ করাইতো। তো খিলজি রায়ের মধ্যে অনেকে কিন্তু ভারতে থেকে গেছে, অনেকে কিন্তু চলে গেছে, অনেকে আবার ভারতে বিয়ে শাদী করে থেকেও গেছে। তো তখন থেকে ওরা ভারতকে চিনতো, এবং সেই খিলজির, অর্থাৎ সেই খিলজিদের একজন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, যে দেখতে খুবই কুৎসিত অদ্ভুত আকৃতির একটা লোক ছিল, যার হাত ছিল শরীরের চেয়ে লম্বা, লোকটা ছিল খাটো কিন্তু হাতগুলা ছিল অনেক লম্বা লম্বা, যার কারণে তাকে খুব পিকুলিয়ার দেখা যেত। এবং তুর্কিরা কিন্তু সুন্দর হয়, তুর্কিরা কিন্তু অনেক সুন্দর হয়, ঠিক আছে, অনেকটা গ্রিকের মতো। ঠিক আছে, তোমাদের মধ্যে যেসব ছেলে পেলে দেখতে হ্যান্ডসাম, এগুলাকে বলে গ্রিক জিন, মানে হচ্ছে গ্রিকের মতো, গ্রিক জিউস, মানে যে দেবতাদের মতো সুন্দর হয়। তো কিন্তু ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি দেখতে পিকুলিয়ার ছিল, ডেফিনেটলি সৃষ্টিকর্তা সৃষ্টি, কিন্তু সে দেখতে সুন্দর ছিল না, এই জন্য তাকে মানুষজন মনে করতো যে ও মনে হয় আপদ, বা ও হচ্ছে গিয়ে একটা দুর্ভাগ্যের
শিকার বা ওকে দেখলে দুর্ভাগ্য হবে, এই টাইপের একটা বিষয় ছিল। এই জন্য ইখতিয়ার বখতিয়ার খলজি বাড়ি ছেড়ে চলে গেছিল। চলে গিয়ে সে দাস হয়ে গেছিল। পরে ঘুরে 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 সে হচ্ছে আবার ঠিকই যুদ্ধের মধ্যে ঢুকে গেছে। তো এই সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, যে কুতুবুদ্দিন আইবেক যাকে কিনে নিয়েছিল, কুতুবুদ্দিন আইবেকের কাছে তিনি আসেন। এই জায়গাটা দেখো, তিনি তার জন্মভূমি তুরস্ক ছেড়ে আফগানিস্তানে চলে আসেন এবং আফগানিস্তানে সে দাস হিসাবে বিক্রি হয়ে যায় এবং ফাইনালি কুতুবুদ্দিন আইবেকের কাছে আসেন। কুতুবুদ্দিন আইবেকও কিন্তু তাকে কিনে নেয়, কারণ সে দেখতে ভালো না। কুতুবুদ্দিন আইবেকের ধারণা ছিল এর বডি প্রপোর্শন ঠিক নাই, এ দেখতে বাটি হাত লম্বা, এ কিভাবে যুদ্ধ করবে, ঠিক আছে। কিন্তু পরে কুতুবুদ্দিন আইবেক বুঝতে পারছে যে এটা ভুল করছে, কারণ দেখতে কতটুকু লম্বা এটা তো ইম্পর্টেন্ট না, বসে তো থাকবে ঘোড়ার মধ্যে, বরঞ্চ হাত লম্বা হইলে সুবিধা, দূরের সৈন্যকে মারতে পারবে, ঠিক আছে। পরে একটা জায়গায় রেফারেন্সে আছে যে সে ভুল বুঝতে পারছে, যে এটা তার উচিত হয় না। আমার বই কিভাবে পাইবো ভাইয়া? ওই যে ইয়াতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে ওদেরকে মেসেজ দিলে ওরা আনসার করবে। তো কুতুবুদ্দিন আইবেকের কাছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আসলো। কুতুবুদ্দিন আইবেক তাকে গ্রহণ করলো না, হলে যে তোমার দিয়ে হবে না, ভাগো। মনের দুঃখে সে চলে গেল অযোধ্যাতে। অযোধ্যাতে গিয়ে সেখানে কোন রকম একটা চাকরি জোগাড়, এরপর আস্তে আস্তে চাকরিতে উন্নতি করলো। স্মার্ট লোক তো। উন্নতি করার পরে যার আন্ডারে চাকরি করতো তারই মেরে ফেললো, মেরে তার কোম্পানি দখল করলো, তার ব্যবসা দখল করলো। ব্যবসা দখল করে এরপর আস্তে আস্তে নিজের লোকজন বাড়ায় সেনাবাহিনী তৈরি করলো। এবং সে ক্ষুদ্র ক্ষুদ্র সেনাবাহিনী, স্মল টেরোরিস্ট গ্রুপ, সে ক্ষুদ্র ক্ষুদ্র স্মল টেরোরিস্ট গ্রুপ নিয়ে সে কই গেল মাইক্রো টেরোরিস্ট গ্রুপ, আমাদের টেরোরিজমের ভাষায় মাইক্রো টেরোরিস্ট গ্রুপ নিয়ে সে আশেপাশে যেগুলা হিন্দু রাজা আছে ওগুলাকে আক্রমণ করা শুরু করলো এবং আক্রমণ করে লুট করা শুরু করলো। লুট করে প্রচুর সম্পত্তি বানাচ্ছে। সে যতই সম্পত্তি বানায় তাকে মানুষজনের কাছে তার নাম ততই পৌঁছায়, ভয় পাচ্ছে মানুষজন তাকে। আবার হচ্ছে মুসলিমরা তার সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, যে ওর সেনাবাহিনীতে যোগ দিলে খাবার পাওয়া যাবে, অনেক টাকা পয়সা পাওয়া যাবে, এই আশায় তার সেনাবাহিনীতে যোগ দিচ্ছে এবং তার সেনাবাহিনী ধীরে ধীরে বড় হচ্ছে। এই লোক এত চালাক, সেই যে স্বর্ণগুলা লুট করছে সেগুলা গিয়ে কুতুবুদ্দিন আইবেককে দিয়ে আসছে। কিছু স্বর্ণ কুতুবুদ্দিন আইবেককে দিয়ে আসছে যে নেন বস, আপনি কিছু রাখেন, বিনা শর্তে, আমি কিছু চাই না, আপনি স্বর্ণ রাখেন, কোনো সমস্যা নাই। মানে এটাকে আমরা বাংলা ভাষায় ঘুষ বলি আর কি, ঘুষ দিয়ে আসছে। তো কুতুবুদ্দিন আইবেককে যখন ঘুষ দিল, কুতুবুদ্দিন আইবেক তার উপরে খুব খুশি হলো যে হ্যাঁ, সে তো ভাবছিল এই দাস যুদ্ধই করতে পারবে না, সে তো এখন রীতিমতো বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে গেছে। তখন কুতুবুদ্দিন আইবেক বললো যে এতই যখন হেডাম হয়েছে, দেখে যাও তো বাংলা দখল করো, তো নদিয়া যাও। তখন কুতুবুদ্দিন আইবেক তাকে নদিয়া পাঠায়। তুমি যদি নদিয়া দখল করতে পারো, লক্ষণ সেনকে হারাইতে পারো, তাহলে হচ্ছে আমি তোমাকে নদিয়ার শাসনকর্তা হিসাবে নিয়োগ দিব। কুতুবুদ্দিন আইবেককে সে সৈন্য দিল, সেনা দিল, ঘোড়া দিল, বললো যে যাও। তখন কুতুবুদ্দিন আইবক বললো যে হ্যাঁ, আমার তো ঘুষ কাজ করছে, ঘুষ কাজ করে গেছে। সে হচ্ছে গিয়ে সেনাবাহিনী নিয়ে আসলো, কিন্তু তার সেনাবাহিনী অনেক ছোট। লক্ষণ সেনের বিশাল সেনাবাহিনী ছিল। হ্যাঁ, সে বুঝলো যে লক্ষণ সেনের সাথে যুদ্ধ করে সে পারবে না। তখন আহ একটা রেফারেন্সে পাওয়া যায় যে লক্ষণ সেন তখন দুপুরবেলা, তখন সে হচ্ছে গিয়ে 17 জন ঘোড়া নিয়ে লক্ষণ সেনের দ্বারের সামনে দাঁড়ায় এবং বলে যে আমরা বণিক। এবং এটা বলে সে লক্ষণ সেনের দ্বার রক্ষী তাকে ঢুকতে দেয়, যে বাণিজ্য করার জন্য আসছে। তো যখন সে ঢুকে ভিতরে, তখন হচ্ছে হঠাৎ করে সে তার অস্ত্র বের করে সবাইকে ওইখানেই, প্রধান দ্বার রক্ষী সহ বাকি দ্বার রক্ষীকে সে হত্যা করা শুরু করে। হঠাৎ করে, এতটাই হঠাৎ করে সে মারামারি শুরু করে এবং এত দ্রুত সে মারামারি করে যে বাকিরা ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে ভিতরে ঢুকে লক্ষণ সেনকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু লক্ষণ সেন যখন বুঝতে পারে যে আসলে তার এখানে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই, তখন লক্ষণ সেন পিছনে দরজা দিয়ে পালা যায়। এবং যখন রাজা পালাই গেছে, তখন বাকি সৈন্য কার জন্য যুদ্ধ করবে? সৈন্যরাও পালাই যায় এবং সে নদিয়া দখল করে ফেলে মাত্র 17 জন সৈন্য দিয়ে। ঠিক আছে, তো এটা যখন আমাদের বইতে আমরা পড়ছিলাম, তখন এভাবে পড়ছিল যে মাত্র 17 জন সেন সৈন্য দিয়ে অত্যন্ত বীরত্বের সাথে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া দখল করছে। বিষয়টা আসলে এরকম না, সে হচ্ছে ছদ্মবেশে দখল করছে। তো এই লেখাটা হচ্ছে পরবর্তীতে ওইখানে যেসব সৈন্যরা ছিল তাদের বক্তব্য থেকে নেয়া। তো লক্ষণ সেন যে পালায় যায়, লক্ষণ সেন পালায় হচ্ছে গিয়ে নদিয়া থেকে পালায় চলে যায়, কিন্তু লক্ষণ সেন আবার আসে। পরের বছর লক্ষণ সেন এসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে আক্রমণ করে। তো উনি যখন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন নদিয়া দখল করে, তখন উনি দিনাজপুরের দেবকুটে উনার রাজধানী নিয়ে চলে যায়। উনি আর ওই নদিয়াতে রাজধানী থাকে না, নদিয়াতে উনি আর রাখে না।
তো এরপরে হচ্ছে তোমার লক্ষণ সেন আবার আসে, আবার এসে হচ্ছে গিয়ে অনেকবার আক্রমণ করে এবং 1236 পর্যন্ত, অর্থাৎ 1204 থেকে 1236 পর্যন্ত সেন বংশ কিন্তু জীবিত ছিল এবং সেন বংশ শাসন করতেছিল। হ্যাঁ, নদিয়া তাদের হাতে ছিল না, কিন্তু বাংলার বাকিগুলো সেন বংশের হাতে ছিল। নদিয়া এবং গৌড় এই দুইটা জায়গা আমার ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার খলজি জয় করে, কিন্তু পূর্ববঙ্গ পুরাটাই লক্ষণ সেনের অধীনে ছিল এবং 1206 সালে তিনি নিহত হন। কে নিহত হন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 1204 সালে আক্রমণ করে, 1206 সালে আবার তাকে আক্রমণ করে, প্রতি আক্রমণ করে তাকে হত্যা করা হয়। ঠিক আছে। তো 1204 সালে তো সে হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবেক তো খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ, আমি এখন নদিয়া দখল করে ফেলছি, এখন আমি পুরা বাংলা দখল করতে পারবো। কিন্তু তার আগেই আমাদের বীর সেনাপতি মরে গেছে। তো সে মরে যাওয়ার পরে কি হলো? 1204 থেকে 1238 পর্যন্ত দিল্লি হচ্ছে 1204 থেকে 1338 বা 100 বছরের উপরের কথা বলতেছে আমি। দিল্লি অনেক সেনাপতি পাঠাইছে, অনেক সুলতান পাঠাইছে, অনেক সেনাপতি পাঠাইছে, অনেক হচ্ছে গিয়ে প্রশাসক পাঠাইছে, কেউই বাংলা সম্পূর্ণভাবে দখল করতে পারে নাই। যারাই পাঠায় সে যদি যুদ্ধে জিতার পরে সে এটা দখল করে বলে যে আমি আর এখন মোগল শাসন মানি না, এখন আমি এখানকার সুলতান, অথবা সে যুদ্ধে হেরে যায়। এটা নিয়ে দিল্লি মোগলের যে সুলতানরা তারা খুবই বিরক্ত যে বাংলার সমস্যাটা কি, বাংলাতে কেউ গেলেই সে এরকম বিদ্রোহ করা শুরু করে। মানে ধরো পাঠানোর পরে সে বাংলা জয় করছে, মোগলের আনুগত্য স্বীকার করছে, 1 বছরের মধ্যে সে বলবে যে মোগল মানি না, এটা আমার। ঠিক আছে। তো এটা নিয়ে তারা খুবই বিরক্ত। আবার তাকে আবার যখন সে বলে যে আমি মানি না, আবার তাকে দমন করার জন্য আবার সেনাবাহিনী পাঠাইতে হচ্ছে। ঠিক আছে। সব মিলায়া খুবই বিরক্ত, এবং এই বিরক্ত হওয়ার কারণে জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিল বুগলাকপুর। মানে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি জানান যে মোগল সম্রাটটা বাংলাকে বলতো বুগলাকপুর। এটা পরীক্ষায় আসছে যে বুগলাকপুর কেন বলা হইতো, কারণ হচ্ছে কিছুদিন পর পর বিদ্রোহ হইতো। এখন কিছুদিন আগে দেখো নাই প্রতিদিন বিদ্রোহ হয়, তখন আমি ডাকতাম যে বাংলা আবার মানে ঢাকা আবার বুগলাকপুর হয়ে গেছে, শুধু বিদ্রোহ হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম মুসলিম শাসন, বা প্রথম মুসলিম শাসন বাংলায় যেটা ঢুকে, নদিয়া দিয়ে ঢুকে। হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি ঢুকায়। এখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলো বলে দিলাম, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আমরা ছিলাম হচ্ছে 1206, যখন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি মারা যান। তো ওদিকে 1271 এভাবেই চলতেছে, 1204 থেকে 1338 পর্যন্ত আসতেছে আর যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, মোগল সাম্রাজ্য এখানে স্থির হতে পারতেছে না। 1271 সালে ইয়েমেনের মতান্তরে তুরস্ক জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত যোদ্ধা। আমরা প্রথমে তাকে বলবো সে যোদ্ধা, যার নাম ছিল শাহ পরাণ। হযরত শাহজালাল তার সাথেই ছিল। হযরত শাহজালালের বিখ্যাত সুফি শাহ পরাণের শিষ্য হযরত শাহজালাল, তার নাম শাহজালাল ছিল, পরে তিনি হযরত হন। তো তিনি হচ্ছে গিয়ে এখানে আসেন এবং তিনি হচ্ছে এখানে এসে যুদ্ধ করেন, যুদ্ধ করে সিলেটের রাজা গৌর গোবিন্দকে হারান। হ্যাঁ, এবং এটা লোকাল মানুষজনের সাপোর্ট নিয়েই তিনি এই কাজটা করেন। তো এরপরে তিনি সিলেটে আস্তানা গেড়ে বসেন, এবং সেই আস্তানা আজকে আমরা যেটাকে বলি যে শাহজালালের মাজার, সেটাই। ঠিক আছে। এরপরে হচ্ছে তিনি অনেক সংস্কার কার্যক্রম করেন, জনগণের জন্য অনেক কল্যাণ করেন, এবং জনগণ তাকে খুব ভালোভাবে গ্রহণ করে, যার জন্য তাকে পীরের মর্যাদা দেওয়া হয় কিন্তু হযরত শাহজালালকে। ঠিক আছে। হযরত শাহজালাল শামসুদ্দিন ফিরোজ শাহ। তো এই হযরত শাহজালাল হচ্ছে তখন সিলেটে সিলেটে মুসলিম শাসন কায়েম করেন। প্রথমে যুদ্ধ করেন, যুদ্ধ করে এই যে গৌর গোবিন্দকে হত্যা করেন, এরপরে তিনি শাসন কায়েম করেন। তো হযরত শাহজালাল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সৈন্যদেরকে সাথে নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং যুদ্ধে গৌর গোবিন্দ পরাজিত হয়ে সিলেট থেকে পালিয়ে যায়, পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। এবং তখন তিনি হচ্ছে গিয়ে আজানের ধ্বনি দেন, এবং হচ্ছে সিলেটের এখনো যে হযরত শাহজালালের মাজার আছে, সেই মাজারে তার এখনো তরবারিটা এখনো গেলে তোমরা দেখতে পাবো, যেটাতে উনি যুদ্ধ করছিলেন। তো এটা হচ্ছে 1271, একই সাথে ওদিকে নদিয়া দখল হয়েছে, এদিকে সিলেট, মানে সিলেট দখল হয়েছে। ঠিক আছে। শ্রীহট্ট। এই হচ্ছে দুইটা কাহিনী বললাম, দুইটা জায়গায় মুসলমান শাসনের শুরু।
ঠিক আছে, এরপরে মানে 1200 থেকে 1204 থেকে 1338 এবং 1338 থেকে 1538 এই 2 বছর দিল্লির সুলতানরা বাংলাকে নিজেদের অধিকারে ধরে রাখতে পারে নাই। এই 200 বছরও তারা নিজেদের অধিকারে ধরে রাখতে পারে না। এর আগে কিন্তু 1338 এর আগে অর্থাৎ 1204 থেকে 1338 এই সময়টাতে তারা কিন্তু কিছুটা হইলেও দখল করতে পারছে, কিন্তু ওই যে বিদ্রোহ হচ্ছে, আসতেছে, যাচ্ছে আসতেছে, ঠিক আছে, এভাবে কিন্তু চলতেছে। কিন্তু 1338 থেকে 1538 মোটামুটি 200 বছর কোনোভাবেই তারা বাংলাকে শাসন করতে পারে না। তারা কিন্তু দিল্লি শাসন করে ফেলছে, মুলতান দখল করে ফেলছে, পাঞ্জাব দখল করে ফেলছে, তোমার গুজরাট দখল করে ফেলছে, পাকিস্তান দখল করে ফেলছে, মিয়ানমার দখল করে ফেলছে, কিন্তু বাংলা দখল করতে পারতেছে না। 200 বছর তারা বাংলা দখলই করতে পারে না, কারণ বাংলা বাংলাই, ঠিক আছে। তো এই সময়টাকে বলা হয় এই সময়টাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসন। আজকে আর পড়বা নাকি ব্রেক দিবা? বলো। স্যার আজকে থাক। স্যার প্রায় 10টা বেজে গেছে। বেশি স্যার বললে একটু ভুলে পড়ান। যাবেন স্যার। শেষ আরেকটু করবা পড়ান। কিভাবে? স্যার এটা শেষ করে দেন স্যার, স্বাধীন সুলতানি আমলটা শেষ করে স্যার। স্বাধীন সুলতানি এমন শেষ হবে না, এটা অনেক বড়, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরেকটু পড়ান স্যার, আরেকটু পড়ান। স্যার অনেক ভালো লাগতেছে ক্লাস। কিভাবে স্বাধীন সুলতানি আমল অর্থাৎ এই 200 বছর তারা কিভাবে সুলতান হয়। তোমাদের নিশ্চয় মনে আছে যে সুলতানের সংজ্ঞা কি? সুলতানের সংজ্ঞা হইতে হলে 2টা জিনিস থাকা লাগবে, একটা হচ্ছে স্বাধীন হওয়া লাগবে, আর একটা কি হওয়া লাগবে মনে নেই। একটা স্বাধীন হওয়া লাগবে, একটা হচ্ছে সার্বভৌম হওয়া লাগবে, অর্থাৎ তার নির্দিষ্ট রাজ্য থাকতে হবে এবং সেই রাজ্য তার নিজের অধীনে থাকতে হবে। এই জন্য এরা হচ্ছে বাংলার স্বাধীন সুলতান। এই কথাটা কিন্তু তুমি অন্য জায়গায় খুব কম পাবা। পুরা ভারতের ইতিহাস খুঁজলে তুমি পাবা কয়েকজন রাজপুত যারা মোগলের শাসন মেনে নেয় নাই। তুমি দক্ষিণের দিকে অর্থাৎ তেলেঙ্গানা, তামিল, তারপরে হচ্ছে আম, চেন্নাই, এখন যেটাকে বলি চেন্নাই, মুম্বাই, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এরপরে হচ্ছে বেঙ্গালুরু, এই জায়গায় কিছু তুমি পাবা যারা হচ্ছে মোগলের শাসন মেনে নেয় নাই। আর হচ্ছে বাংলায় পাবা, আর হচ্ছে গুজরাট টুজরাট এখানে কিছু রাজপুত পাবা। হ্যাঁ, কিন্তু পাঞ্জাবে কিছু রাজপুত পাবা, কিন্তু বাংলা 200 বছর তারা দখল করতে পারে না। বাঙালি এমন টেরা টেরা। আমরা একজন একজন পড়ি, হ্যাঁ নাকি? কমতেছে মানুষজন, আস্তে আস্তে কমে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষজন। না, আগামী ক্লাসেই পড়ি, কিন্তু আগামী স্যার ক্লাস আজকে এই পর্যন্তই থাক স্যার। আগামী এটা ক্লাস স্যার আগামী ক্লাসে পারবো পড়বো। আমরা জানি না। জি স্যার, অনেক হয়ে গেছে স্যার। অনেক হয়ে গেছে, অনেক হয় নাই, কিন্তু আমি গল্প করতেছি এই জন্য লম্বা মনে হচ্ছে। পড়া কিন্তু ঠিকই হচ্ছে। এখানে 6 মার্কের মধ্যে এখন পর্যন্ত 4 মার্ক শেষ হয়েছে, আরো 2 মার্ক আছে এখানে। এরপরে আমরা ইম্পর্টেন্ট পড়াতে চলে যাব, আমরা সংবিধানে চলে যাব, তাইলে আমাদের মার্ক কভার হয়ে যাবে। তো তোমরা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, একটু পরে তোমাদের পরীক্ষা শুরু হবে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে।